লিনিয়ার অ্যালজেব্রা 2, লিনিয়ার অ্যালজেব্রা 2 মানে বুঝতেই পারছিস, লিনিয়ার অ্যালজেব্রা 1 ডেফিনেটলি আছে এবং লিনিয়ার অ্যালজেব্রা 1 অলরেডি আমাদের হয়ে গেছে। দেখ, লিনিয়ার অ্যালজেব্রা 1 এ আমরা কি কি পড়ে এসেছি আমি একটু জাস্ট একটু মেমোরাইজ করিয়ে দিচ্ছি, তারপর আমরা লিনিয়ার অ্যালজেব্রা 2 তে আজকে কি টপিক পড়বো অলরেডি লেখা আছে। তার আগে লিনিয়ার অ্যালজেব্রা 1 এ আমরা কি কি পড়ে এসেছি দেখ। একদম শুরুতে ক্লাস 11-12 তোরা শিখে এসেছিস, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ডিটারমিন্ট অলরেডি পড়ে এসেছিস। তারপরে আবার কলেজে এসে ম্যাট্রিক্স ডিটারমিন্ট অল্প করে পড়েছিস, হালকা ছোঁয়া ছিল ফার্স্ট সেমিস্টারের দিকে। তাহলে লিনিয়ার অ্যালজেব্রা লিনিয়ার অ্যালজেব্রা শুরুতে আমরা ম্যাট্রিক্স পড়েছি। ম্যাট্রিক্স এর পর কি র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স পড়েছি। ম্যাট্রিক্স এর প্রপার্টিজ ছিল, ওখানে অসংখ্য ম্যাট্রিক্স নিয়ে আলোচনা ছিল, সেগুলো তোরা করেছিস সব। তারপরে আমরা পড়েছি কি, আমরা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স পড়েছি। র্যাঙ্ক পড়তে গিয়ে আমরা ওখানে আবার তোর হচ্ছে কিছু ফর্ম আমরা নতুন করে পড়েছিলাম। রো রিডিউস একেলন ফর্মটা পড়েছিস বা রো রিডিউস ফর্ম পড়েছি। রো রিডিউস ফর্ম বা র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স পড়তে গিয়ে তখন দেখ একটা একটা করে বলছি, আস্তে আশা করছি তোদের মাথায় দেখ আস্তে আস্তে মেমোরাইজ হবে। ওখানে পড়তে গিয়ে আবার আমরা কিছু অপারেশনও করেছিলাম। হ্যাঁ, কিছু অপারেশন আমরা শিখেছিলাম, যেমন রো অপারেশন, কলাম অপারেশন আমরা জেনেছিলাম, ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স পড়েছিলাম। পড়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা চ্যাপ্টার করেছিলাম। সেই চ্যাপ্টারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার একদম শুরুর দিকে, সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়েছি। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়ে আমরা তারপরে চলে এসেছিলাম একদম ভেক্টর স্পেস, তাই না? তারপরে একদম ভেক্টর স্পেস। তো লিনিয়ার অ্যালজেব্রায় তারপর ভেক্টর স্পেসটা পুরোটা করেছি। লিনিয়ার ট্রান্সফরমেশন করেছি আমরা, এলটিটা ভালো করে পড়েছি। এলটি, আচ্ছা, তার সাথে আর একটা জিনিস পড়েছি, সেটা হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, তাই না? এতটুকুই তো আমাদের পড়া হয়েছে। তাহলে লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা এই পার্টগুলো অলরেডি কমপ্লিট করে এসেছি। এর পরে আমরা যেটা শুরু করছি, তার মানে কি আইগেন ভ্যালু, আইগেন ভেক্টরের পার্টটা আমরা শেষ করেছি। তারপরে যেটা শুরু করছি সেইটা হচ্ছে আমরা ডায়াগোনালাইজেশন অফ আ ম্যাট্রিক্স। খুব ইন্টারেস্টিং পার্ট এই যে আজকের যে পার্টটা আমি শুরু করছি, খুব ইন্টারেস্টিং এবং বোরিং লাগবে না, তার সাথে সাথে বুঝতেও সুবিধা হবে, রিয়েলিস্টিক, মানে জিনিসগুলো দেখে অবজারভেশনে খুব সহজে বোঝা যায় বা ফিল করা যায়। তাহলে এই পার্টগুলো সব লিনিয়ার অ্যালজেব্রা 1 এ পড়ে আমরা আজকে পড়ছি কি ডায়াগোনালাইজেশন অফ আ ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেশন, তাহলে ডায়াগোনালাইজেশন এই পার্টটা পড়ার আগে আমাদের অবশ্যই ডায়াগোনাল ম্যাট্রিক্সের কনসেপ্টটা থাকা উচিত। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সে আমরা কি, ডায়াগোনাল ম্যাট্রিক্স কি বল দেখি, কে বলবি ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন? কাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হয়? স্যার ওই ডায়াগোনাল বরাবর জিরো সব কটাতে ডায়াগোনাল বরাবর জিরো থাকে তো। হ্যাঁ, এটা তো হলো না একদমই। আর কেউ বলবি ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন? আচ্ছা, স্যার ডায়াগোনাল প্রিন্সিপাল ম্যাট্রিক্স, ডায়াগোনালটা নন জিরো। ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখতে কেমন হয়? আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখতে কিভাবে শিখেছি, যে ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে, ধরে আমি বললাম এ বি সি, তাহলে এই ডায়াগোনাল বরাবর বাকি এলিমেন্ট গুলো জিরো, তাই না? হ্যাঁ তাহলে স্যার আমরা আমার উল্টাই। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি, ডায়াগোনালটা তো ডেফিনেটলি থাকবে। এইবার ডায়াগোনাল ম্যাট্রিক্সে একটা কনফিউশন সবারই থাকে ডেফিনেশনটা ভালো করে না জানলে, এবং অনেক ইন্টারভিউতে এরকম কোশ্চেন করা হয়। সেটা হচ্ছে এই যে 0 0 0 ম্যাট্রিক্সটা, তার মানে সবগুলো নাল ম্যাট্রিক্সের কথা বলছি, 0 0 0 0, এই ম্যাট্রিক্সটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? এবার এই ম্যাট্রিক্সটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়েছে কিভাবে? তার মানে এই ডায়াগোনাল বরাবরও জিরো বসিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স বল দেখি। খুব ইন্টারেস্টিং না কোশ্চেন। স্যার, এটা হবে না মনে হয়, কারণ প্রিন্সিপাল ডায়াগোনালটা তো নন জিরো হতে হবে ডায়াগোনাল ম্যাট্রিক্সে। এইটা কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স ইজ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই জন্য আমি বলি ডেফিনেশন গুলো ভালো করে, এবং আমি যখন ম্যাট্রিক্স পড়াই তখন কিন্তু এটা বারবার বলে দিই। ডায়াগোনাল ম্যাট্রিক্সের যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা খেয়াল রাখবি। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশনে কি বলা আছে? ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশনে বলা আছে যে ডায়াগোনাল ভালো করে বুঝবি,
ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো আছে সেগুলো বাদে বাকি সমস্ত এলিমেন্ট গুলো কি, সেগুলো হচ্ছে জিরো। ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো হবে না নন জিরো হবে সেটা একবারও বলা নেই, জিরোও হতে পারে নন জিরো হতে পারে, বাট শর্ত কি, শর্ত হচ্ছে ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো বাদ দিয়ে বাকি এলিমেন্টকে জিরো হতে হবে। এইবার দেখ নাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এই ডায়াগোনাল বরাবর কি এলিমেন্ট আছে সেটা আমাদের জানারই দরকার নেই, ডায়াগোনাল বরাবর এলিমেন্ট বাদে বাকি এলিমেন্ট গুলো জিরো আছে তো, কি বলছিস? হ্যাঁ স্যার। বাকি এলিমেন্ট গুলো জিরো আছে, তাহলে আমরা এটা ডেফিনেটলি ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। বুঝতে পেরেছিস? তাহলে যদি বলি যে স্যার তাহলে আপনি এখান থেকে তাহলে কি কনক্লুশন, এই ডেফিনেশন থেকে কি কনক্লুশন টানা যায় যে এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো হতে পারে নন জিরো হতে পারে, ডাজন্ট ম্যাটার টু, আমাদের কোনো ম্যাটার করে না সেটা, ঠিক আছে? সো আমরা কি বলবো যে ডায়াগোনাল এলিমেন্ট বাদে বাকি এলিমেন্ট গুলো যদি যে কোনো ম্যাট্রিক্সে ডায়াগোনাল এলিমেন্ট বাদে বাকি সমস্ত এলিমেন্টকে জিরো হতে হবে, যদি জিরো হয় তখন আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। হলো? তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ডেফিনেশন জেনে নিয়েছিস, জানা হয়ে গেল, বা পুরোনো খাতা দেখে নিস। তাহলে এটা শুধু মনে করিয়ে দিলাম যে মেন শর্ত হচ্ছে ডায়াগোনাল বাদে বাকি সমস্ত এলিমেন্টকে জিরো থাকতে হবে, ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো হতে পারে নন জিরো হতে পারে। ওকে, এইটা হচ্ছে তোদের যদি কেউ ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ডেফিনেশন জিজ্ঞাসা করে তাহলে সেটা বলবি, ঠিক আছে? ওকে, এইটা গেল ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ডেফিনেশন। এবার প্রশ্ন হচ্ছে আচ্ছা ঠিক আছে, ডায়াগোনাল ম্যাট্রিক্স এইখানে আমরা কি বলছি, ডায়াগোনালাইজেশন অফ আ ম্যাট্রিক্স, তার মানে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তার ডায়াগোনালাইজেশন, ডায়াগোনালাইজেশন মানে কি, তার মানে ম্যাট্রিক্সটা ডায়াগোনাল ম্যাট্রিক্স না নন ডায়াগোনাল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা নন ডায়াগোনাল ম্যাট্রিক্স, নন ডায়াগোনাল না বলে আমি বলবো ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স না নন ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। ধরে নে একটা কথা বলছি, একটা একটা করে যাচ্ছি, ধরে নে একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে, এই যে এখনই লিখলাম, যেমন আমি বললাম ডায়াগোনাল বরাবর 1 2 3 দেওয়া আছে আর বাকি সমস্ত এলিমেন্ট জিরো দিয়ে দেওয়া আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা তুই তো দেখেই বুঝতে পেরেছিস এটা কি ম্যাট্রিক্স, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাই না? তাহলে এই ম্যাট্রিক্সটা আমি দেখেই বুঝতে পেরে যাচ্ছি যে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এইবার এই ম্যাট্রিক্সটা না দিয়ে আমি যদি একটু অন্যরকম ম্যাট্রিক্স দিই বা এই ম্যাট্রিক্সটার জায়গাটাই চেঞ্জ করছি, আমি বললাম এই ম্যাট্রিক্সটারই কিছু জায়গা চেঞ্জ করে আমি বললাম, এবার বললাম যে এইখানে আমি এক কাজ করি 5 এখানে 7 ইনক্লুড করে দিয়েছি আর এখানে আমি 9 ইনক্লুড করে দিলাম, এখানে আমি বললাম 9 দিয়ে দিলাম। এবার বল দেখি এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? এটা ডায়াগোনাল না স্যার। ম্যাট্রিক্স নয়। এইবার প্রশ্নটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটাকে কি ডায়াগোনালাইজেবল করা যাবে, মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যাবে কিসের মাধ্যমে? আমরা কিন্তু ম্যাট্রিক্সে প্রথমেই জেনেছি আমরা কিছু অপারেশন জানি, রো অপারেশন জেনেছি, কলাম অপারেশন জেনেছি, আমরা পরবর্তীতে কংগ্রুয়েন্স অপারেশন জেনেছি। তাহলে অপারেশন কাজে লাগানোর মাধ্যমে এই ম্যাট্রিক্সটাকে, তার মানে এই ম্যাট্রিক্সটা কি ডায়াগোনালাইজেবল করা যাবে, ম্যাট্রিক্সটাকে কি ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যাবে বাই অপারেশন বা যে কোনো কিছুর মাধ্যমে? যদি যদি অপারেশন প্রয়োগ করার মাধ্যমে সেই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যায়, হ্যাঁ, এবং অপারেশন ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স পাই, মানে অপারেশন ইউজ করার মাধ্যমে যে ম্যাট্রিক্সটাতে অপারেশন দিচ্ছি সেটাকে পরিবর্তিত হয়ে যে ম্যাট্রিক্সটা আসছে সেই দুটো ম্যাট্রিক্স আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সের ডেফিনিশন পড়ে নিবি, ম্যাট্রিক্স 1 এ আছে 1 2 একদম প্রথমে দুটো চ্যাপ্টারে। তাহলে কি আমাদের সিম্পল কথা হচ্ছে অপারেশন প্রয়োগ করার মাধ্যমে তাহলে এই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যাবে কি না, যদি ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যায় তার মানে ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে যদি পরিণত করা যায় তাহলে তখন আমরা বলবো এটাকে ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। বুঝতে পেরেছিস? তাহলে ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালাইজেবল করা গেল। ওকে, আর যদি ম্যাট্রিক্সটাকে এই অপারেশন প্রয়োগ করার মাধ্যমে আমরা যদি সেটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করতে না পারি তাহলে তখন আমরা বলবো সেই ম্যাট্রিক্সটাকে নন ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। ওকে, তাহলে দু রকমের ম্যাট্রিক্সের কথা বললাম, তাহলে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স তোরা ডেফিনেশন তো অলরেডি বললাম, ম্যাট্রিক্স যখন আমাদের হাতে থাকবে সেই ম্যাট্রিক্সটাকে আমরা দুটো জিনিস হতে পারে, আইদার
সেটা ডায়াগোনালাইজেবল হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যাবে, বা সিমিলারে যাচ্ছি না, ডায়াগোনাল ম্যাট্রিক্স পরিণত করা যাবে, ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে নিয়ে যাওয়া যাবে, আর না হলে আমাদের ম্যাট্রিক্সটা নন ডায়াগোনালাইজেবল। তাহলে ম্যাট্রিক্সকে, যে কোনো একটা ম্যাট্রিক্সকে আমি যদি দুটো পার্টে ভাগ করি, দুটো পার্টে মানে কি, কোন একটা ম্যাট্রিক্স দুটো পার্টে ভাগ করি, নয় কতগুলো পার্টে ভাগ করা যাবে একটা ম্যাট্রিক্সকে, যে কোনো ম্যাট্রিক্স, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে দুটো পার্টে ভাগ করা যাবে, একটা হচ্ছে ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স আর নন ডায়াগোনালাইজেবল। বিশ্বব্রহ্মাণ্ডে যত ম্যাট্রিক্স আছে তার দুটোই কেস আছে। আচ্ছা, এন ক্রস এন অর্ডারে ডায়াগোনাল ম্যাট্রিক্সের আমরা কথা বলছি, সো অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স, তো এন ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স নিয়েই কাজ করছি কিন্তু এখানে। হ্যাঁ, তাহলে আমরা ম্যাট্রিক্সকে দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, যে ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স নিলাম, সেইটা আইদার সেটা ডায়াগোনাল ম্যাট্রিক্সে আমরা নিয়ে যেতে পারবো, ডায়াগোনালাইজেবল করতে পারবো, ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স, আর না হলে নন ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই দুটো বোঝা গেল তো? এতটুকু ক্লিয়ার হলো? ঠিক আছে, নাকি কোথাও কনফিউশন আছে বল? স্যার নাম দুটো আরেকবার বলুন। একটা হচ্ছে ডায়াগোনালাইজেবল আর একটা হচ্ছে নন ডায়াগোনালাইজেবল। আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, অসুবিধা নেই, আপাতত গল্পের মতো শুনতেই থাক, আমি সব লিখে দেবো। আমি একটা ম্যাট্রিক্স, আচ্ছা স্যার, যেই ম্যাট্রিক্সটা অলরেডি ডায়াগোনাল হয়ে রয়েছে সেটা কি ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্সের আন্ডারে পড়বে? সেটাকে ডায়াগোনালাইজেবল বলতেই পারিস, যে ডায়াগোনালাইজেবল। ঠিক আছে, ও তো অলরেডি ডায়াগোনাল হয়েই আছে, মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়েই আছে, তাহলে তাকে কিছু করার নেই, অলরেডি হয়ে আছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমি একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটাকে, এই ম্যাট্রিক্সকে আমি কটা পার্টে ভাগ করছি, আমি দুটো পার্টে ভেঙে নিচ্ছি। আমি একটু ছক সহকারেই তোদের করে দিচ্ছি যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়। আমি ম্যাট্রিক্স নিয়েছি, এইখানে ডেফিনেটলি আমরা যে ম্যাট্রিক্স গুলো নেব সেগুলো হচ্ছে কি, অবশ্যই এন ক্রস এন অর্ডারে স্কোয়ার ম্যাট্রিক্স নিচ্ছি। এই স্কোয়ার ম্যাট্রিক্সকে কটা পার্টে ভাগ করা যায়? দুটো পার্টে আমরা ভাগ করব। সেই দুটো পার্ট কি, একটা হচ্ছে ম্যাট্রিক্স আইদার ডায়াগোনালাইজেবল, এটা ছকের মতো করে নে তোরা, ওকে, আর না হলে নন ডায়াগোনালাইজেবল। তাহলে আমি এখানে লিখছি কি, এই ম্যাট্রিক্সটাকে দুটো পার্টে ভাগ করলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স, মানে যে ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যায়। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স তো অলরেডি ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়েই আছে, তাহলে ওকে তো আর পরিণত করার কিছুই নেই। হ্যাঁ, তাহলে ওকে শুধু প্রেজেন্ট করা, তাহলে তাকেও আমরা ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স অবশ্যই বলবো। তাহলে আচ্ছা, ডায়াগোনালাইজেবল, ওকে, ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স বলা যেতে পারে, এটাকে একটা প্রসেস। তো মানে ম্যাট্রিক্স না বলে ডায়াগোনালাইজেবল মানে কি, অলরেডি একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে সে ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত হলো, এই তো। যাই হোক, ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স আমি লিখে দিলাম। আর আরেকটা কি হচ্ছে, নন ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স, নন ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। তাহলে একটা ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নন ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স, আমি ম্যাট্রিক্স লিখে দিচ্ছি নিচে। ওকে, আচ্ছা, ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্সের লুকস তো যে কোনো হতে পারে, কিন্তু আমরা ডায়াগোনালাইজেবল হয়ে যাওয়ার পর লুকসটা কেমন হবে, আমি যদি একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স লিখে রাখি, তাহলে ম্যাট্রিক্সের লুকসটা ডেফিনেটলি হবে কেমন, ডায়াগোনাল ম্যাট্রিক্সের মতো। তাহলে আমাদের হবে কেমন, ডায়াগোনাল বরাবর অবশ্যই এলিমেন্ট থাকবে, ডায়াগোনাল বরাবর, এবং সেই এলিমেন্ট গুলো কি হবে আমি বলেই দিয়েছি ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন। ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো যা কিছু হতে পারে, জিরো হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু ডায়াগোনাল বাদে বাকি সমস্ত এলিমেন্ট কেমন হবে, সেটা হচ্ছে ডেফিনেটলি জিরো। তাহলে যদি কোনো একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হয়, তাহলে তার লুকসটা ডায়াগোনালাইজ করার পর যে লুকসটা হবে সেটা হচ্ছে অবশ্যই ডায়াগোনাল ম্যাট্রিক্স, আর ডায়াগোনাল ম্যাট্রিক্স থাকলে ওকে তো কিছু করার নেই।
আর যদি নন ডায়াগোনালাইজেবল হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে কি ডায়াগোনালাইজেবল, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যাবে? তাহলে যাবে না। যদি নন ডায়াগোনালাইজেবল হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে যত অপারেশনে তুই লাগা, যা কিছু কর, সেটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যাবে না। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সে যদি পরিণত করা না যায়, তাহলে যত সিম্পলিয়েস্ট ফর্ম, যত সিম্পলিয়েস্ট ফর্মে নিয়ে আসি, সেটা কেমন হবে? সেটা ডেফিনেটলি ডায়াগোনাল এলিমেন্ট বাদ দিয়ে, ধরে নে কথার কথা আমি একটা 2x2 অর্ডারের এলিমেন্ট ম্যাট্রিক্সই বলছি, ধরে নে এবিসি আছে ডায়াগোনাল বরাবর, তাহলে বাকি জায়গাগুলোতে সব জিরো হয়ে গেলে তো ডায়াগোনালাইজেবল হয়ে যাবে বা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে না। তাহলে ডেফিনেটলি কি হবে, ধরে নে এখানে জিরো এলো, তাহলে ডেফিনেটলি কোনো একটা জায়গায় আবার অন্য এলিমেন্টও থাকবে। আমি এখানে সি চলে এসেছে, ওকে, আবার এখানে জিরো, আমি জাস্ট একটা বোঝানোর জন্য লিখলাম। বুঝতে পেরেছিস? তাহলে যদি ডায়াগোনালাইজ না হয়, যখন আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করব তখন তো বুঝতেই পারবো, অসুবিধা নেই। তাহলে দেখ, একদিকে আমি কি বললাম, কোন একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা তোরা বলতেই পারিস যে এইটা n ক্রস n অর্ডারের বা 2x2 অর্ডারের 3x3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স আমাদের দরকার। তাহলে ম্যাট্রিক্সটা অবশ্যই n, এখানে আমি লিখে নিচ্ছি এ, যে ম্যাট্রিক্সটা নিচ্ছি ডায়াগোনালাইজেবল, ডায়াগোনালাইজেশনের কথা বলছি, তার মানে অবশ্যই ম্যাট্রিক্সটা n ক্রস n অর্ডারে লিখে নে, স্কোয়ার ম্যাট্রিক্স লিখে নিতে পারিস। তাহলে সেই ম্যাট্রিক্সটা কি, আইদার ডায়াগোনালাইজেবল হবে, প্রসেসটা কি সেটা আমরা অপারেশন ইউজ করার মাধ্যমে যে কোনো কিছু, ওকে, আর নন ডায়াগোনালাইজেবল। নন ডায়াগোনালাইজেবল মানে কি, এই ম্যাট্রিক্সটাকে যত অপারেশন ইউজ করা যাক সেটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যাবে না। আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি পরিণত করা না যায়, ভালো করে বুঝবি, এখান থেকে আমি একটু ছোট্ট কানেক্ট করে দিচ্ছি তোদের পরবর্তীতে কিছু টপিকে। যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজেশন করা যাচ্ছে না, মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যাচ্ছে না, তাহলে যদি ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা না যায়, তাহলে আমাদের সবসময় টার্গেট থাকবে যে কি, তাকে আরো ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্লোজার ফর্মে নিয়ে যাওয়া। আচ্ছা, এটা যদি না বুঝতে পারিস, আগে বল, লিমিট আমরা পড়েছিলাম, লিমিট আমার কাছে পড়েছিস তো তোরা? লিমিট অফ আ ফাংশন, বল দেখি। হ্যাঁ স্যার। আচ্ছা, ধরে নে সি পয়েন্টটা ছিল অ্যাক্সিডেন্টাল পয়েন্ট, মনে আছে? যে পয়েন্টে প্রবলেম ছিল, যে পয়েন্টে আমি লিমিট বের করতে চাইছি, তাহলে সি পয়েন্টে প্রবলেম, সি পয়েন্টে আমি মান পাচ্ছি না, তখন আমরা কি করছিলাম, তখন আমরা সি পয়েন্টের সবচেয়ে কাছে গিয়ে ফাংশনটার ভ্যালু ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম। কি মনে পড়েছে তো, লেফট সাইড থেকে আর রাইট সাইড থেকে? হ্যাঁ লিমিটে স্যার। এটাই করছিলাম তো। তাহলে সবচেয়ে কাছে গিয়ে সবচেয়ে ক্লোজেস্ট ভ্যালুটাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম সি পয়েন্টে, কারণ সি পয়েন্টে মান পাচ্ছি না। তার জন্য আমরা কি করছিলাম, সি পয়েন্টের সবচেয়ে কাছে গিয়ে ভ্যালু ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম ফাংশনের, তাই না? তাহলে ফাংশনের ক্লোজার, সবচেয়ে ক্লোজেস্ট ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছিলাম। এইবার দেখ, এখানে এটার সঙ্গে আমি একটু রিলেট করে এখানে বলছি, কোনো একটা ম্যাট্রিক্স, তুই, এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত হতে পারছে না, তাহলে আমরা চেষ্টা করব সব সময় কি করব, অপারেশন ক্রিয়েট করার মাধ্যমে, বা আমাদের টার্গেট কি থাকবে, যে এই ম্যাট্রিক্সটা তো ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে পারবে না, ও জীবনও চেষ্টা করলে ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে পারবে না, তাহলে ও তখন কি করবে, সি পয়েন্টে ফাংশনাল ভ্যালু পাচ্ছি না, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সের মতো রূপটা তো হতে পারে। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সের মতো রূপ মানে কি, যত ডায়াগোনাল এলিমেন্ট গুলো বাদ দিয়ে যত কম এলিমেন্টকে রাখা যায় নন জিরো ফর্মে, যদি বেশি ম্যাক্সিমাম এলিমেন্ট গুলোকে জিরো করে ফেলি, তাহলে অনেকটা ডায়াগোনালের কাছাকাছি যাচ্ছে না? ধরে নে একটা নন ডায়াগোনাল ম্যাট্রিক্স আমি বললাম এরকম, কেমন, আমি বললাম এখানে কথার কথা 1 2 3 আছে, আর এইখানে শুধুমাত্র 3 আছে, আর এখানে 0 0 0 0 0, বল দেখি এইটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়নি, কারণ এখানে 3 আছে, কিন্তু নন ডায়াগোনাল, খুব মানে একটা ক্লোজার ডায়াগোনাল, নন ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি তো, যেখানে দেখ ম্যাক্সিমাম ডায়াগোনাল এলিমেন্ট বাদে বাকি সমস্ত এলিমেন্ট গুলো কি হয়েছে, বাকি সমস্ত এলিমেন্ট গুলোকে, ম্যাক্সিমাম এলিমেন্টকে জিরো হয়ে আছে। তাহলে দেখতে অনেকটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের কাছাকাছি নিয়ে যাওয়া গেল। কি বুঝতে পারছিস তো? ডায়াগোনাল তো হতে পারবে না, হ্যাঁ স্যার, ওকে তুই বুঝেছি। কোনোদিন ডায়াগোনাল করতেই পারবি না, কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্সের কাছে তো আমি নিয়ে যেতে পারছি। এই কাছে নিয়ে যাওয়ার জন্য দুটো প্রসেস তোদের কিন্তু সিলেবাসে আছে। সেই এই দুটো প্রসেস হচ্ছে, একটা হচ্ছে জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, আর একটা হচ্ছে রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম। এই দুটো ফর্ম আছে তোদের কিন্তু, ঠিক আছে? এগুলো পরে করাবো। তাহলে
এবার বুঝতে পেরে গেলি যে এই দুটো টপিক, এই দুটো কিন্তু পরীক্ষায় আসছে বারবার। কি কি টপিক? নন ডায়াগোনাল ম্যাট্রিক্স এর রেসপেক্টে আমরা কি কি করব, এই আমি লিখে রাখছি এখানে। জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, জর্ডান, তোদের না লিখলেও হবে, আর লিখে রাখতে যদি চাস লিখতে পারিস। তাহলে জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম এইটা আমরা করব, এই জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, আর একটা হচ্ছে রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম বা রেশনাল ফর্ম। তাহলে কি নন ডায়াগোনাল ম্যাট্রিক্সে যখন আমরা আলোচনা করব, এখানে তো আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সেরই আলোচনা করছি, তাহলে এখানে সমস্ত কাজ হবে ডায়াগোনাল ম্যাট্রিক্সের রেসপেক্টে, বা নন ডায়াগোনাল ম্যাট্রিক্সও থাকবে, অসুবিধা নেই। তাহলে কি ডায়াগোনালাইজেবল নন ডায়াগোনাল সমস্ত ম্যাট্রিক্সেরই আলোচনা হবে, কিন্তু পার্টিকুলার ডায়াগোনাল নন ডায়াগোনাল ম্যাট্রিক্স এর উপর আমরা যে দুটো টপিক আলোচনা করব সেটা হচ্ছে জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম আর রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে এই জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম স্পেশালি এসছে কিন্তু এই নন ডায়াগোনাল ম্যাট্রিক্স এর, নন ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ইউজ হবে। ঠিক আছে, ওকে। আমরা এখন আছে, আমরা হচ্ছে ডায়াগোনালাইজেশন অফ ম্যাট্রিক্স চ্যাপ্টারে আছি। তাহলে সেখানে আমরা কি করব, যে ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল কিনা, ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যায় কিনা, যাবে কিনা, যাবে না যাবে না, এইটা নিয়েই পুরো চ্যাপ্টারটা। ওকে, তাহলে আস্তে আস্তে করে এগোই। তাহলে এতটুকু ক্লিয়ার হলো আশা করছি। চলে আসছি এবার পুরনো যে আমরা পড়েছি লিনিয়ার অ্যালজেব্রা 1 এ, যে শেষে একদম শেষে টপিক পড়েছি আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, তার সঙ্গে একটু কানেক্ট করে। আইগেন ভ্যালু আইগেন ভেক্টর কিন্তু এখানে ম্যাক্সিমাম ভাবে কাজে লাগবে, আইগেন ভেক্টর বের করতেও লাগবে, আইগেন ভ্যালুও বের করতে লাগবে কিন্তু অঙ্কগুলো করতে গেলে। ওকে, দেখ ম্যাট্রিক্স একটা n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স আছে, আমি আইগেন ভ্যালু দেখার মাধ্যমে কনক্লুশন টানতে পারবো যে ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল না নন ডায়াগোনালাইজেবল। তাহলে সেটা কিভাবে, সেটা একটা ছকের মাধ্যমে আমি আবার লিখে রাখছি, তারপর আস্তে আস্তে করে আমাদের মেন ডেফিনেশন আছে। মেন ডেফিনেশন আগে আমি আগে তোদের প্লটটা তৈরি করছি, ক্ষেত্রটা তৈরি করছি, যে বোঝার চেষ্টা করছি জিনিসগুলোকে। ঠিক আছে, তাহলে আরেকটা ছক আমি তৈরি করছি। এই ছকটা কি, ধরে নে একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে তোর, মানে ম্যাট্রিক্সের অবজারভেশন বা আইগেন ভ্যালু বের করার মাধ্যমে কিভাবে, ধরে নে একটা ম্যাট্রিক্স আমার দেওয়া আছে। এবার তোরা তো আইগেন ভ্যালু বের করতে শিখেছিস, আইগেন ভ্যালুর গল্প গল্প করছি। তাহলে ম্যাট্রিক্সটা কেমন এইটা আমি বলে দিলাম, এ একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা কেমন, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে n ক্রস n অর্ডারের, সমস্ত হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্সের রেসপেক্টে আমি কাজ করছি। তুই কি করলি, ম্যাট্রিক্সটা হাতে পাওয়ার পর আইগেন ভ্যালু গুলো বের করে নিলি। তাহলে এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করতে পারবি, পারবি তো? আইগেন ভ্যালু সবাই বের করতে পারবে। তাহলে প্রথমে কি করলি, তুই কোনো একটা ম্যাট্রিক্স পেলি, ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলোকে বের করে ফেললি। আইগেন ভ্যালু বের করার পর আইগেন ভ্যালুকে অবজার্ভ করতে হবে। কিভাবে অবজার্ভ করব আমরা, আইগেন ভ্যালু গুলো ডিস্টিংক্ট কিনা। ধরে নে আমি একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স দিয়েছি, 3x3 অর্ডারের ম্যাট্রিক্স দিয়েছি, তাহলে কটা আইগেন ভ্যালু বেরোবে? 3x3 অর্ডারের ম্যাট্রিক্সে অবশ্যই 3টে আইগেন ভ্যালু থাকবে। তাহলে এর ক্ষেত্রে 3x3 অর্ডার ম্যাট্রিক্সের অবশ্যই 3টে আইগেন ভ্যালু থাকবে। তাহলে আইগেন ভ্যালু ধরে নে বের হলো একটা 1, একটা 2, একটা 3, কথার কথা বলছি। তাহলে এই তিনটে কি, তিনটে আলাদা আলাদা পৃথক পৃথক, তখন আমরা বলবো এই আইগেন ভ্যালু গুলো ডিস্টিংক্ট। যদি এরকম বের হয় 1 2বার বেরিয়ে গেল, আর একটা 5 বেরিয়েছে, তাহলে 1 1 5 বেরিয়েছে, তাহলে তখন কিন্তু ডিস্টিংক্ট হলো না, তাহলে নট ডিস্টিংক্ট বলবো। তার মানে রিপিটেড আইগেন ভ্যালু। রিপিটেড মানে কি, এই যে 1 2বার এসে। আবার কিছু কিছু ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা দেখেছি যে আইগেন ভ্যালু কি 1 1 1 তিনটে একই এসে, 1 1 1 2 2 2 বেরোলো। তাহলে দু রকম ভাবে আমরা এখানে ভাগ করছি আইগেন ভ্যালুটাকে। আইগেন ভ্যালু কোন একটা ম্যাট্রিক্স পেলি, সেই ম্যাট্রিক্সের যদি আইগেন ভ্যালু গুলো ডিস্টিংক্ট হয়, আলাদা আলাদা হয়, তার মানে সিমিলার নয়, 1 1 প্রত্যেকটা আইগেন ভ্যালু একবার করেই যদি আসে, 1 2 3 যেমন ডিস্টিংক্ট আলাদা, যদি ডিস্টিংক্ট আইগেন ভ্যালু হয় তাহলে ডায়াগোনালাইজেবল। কি বলছি, তাহলে এখান থেকে আমি দুটো পার্টে ভাগ করছি। তাহলে দুটো পার্ট কি, আমি বললাম আইগেন ভ্যালুর রেসপেক্টে। তাহলে এখানে
তাহলে আইগেন ভ্যালুর রেসপেক্টে আমি কি বলবো, যে যদি আইগেন ভ্যালুগুলো ডিস্টিংক্ট হয়, কেমন ডিস্টিংক্ট, তাহলে ডিস্টিংক্ট যদি আইগেন ভ্যালুগুলো হয়, তাহলে আইগেন ভ্যালু বের করলে কোনো একটা ম্যাট্রিক্সের সবাই বের করতে জানে, যদি আইগেন ভ্যালু বের করার পর যদি দেখিস যে প্রত্যেকটা আইগেন ভ্যালু ডিস্টিংক্ট বের হচ্ছে, তাহলে তখন আমরা বলবো যে এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল। এতে আর কোনো সন্দেহ রইলো না, তাহলে ম্যাট্রিক্সটা অবশ্যই ডায়াগোনালাইজেবল। ওকে, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স কখন, যদি আইগেন ভ্যালু গুলো ডিস্টিংক্ট বের হয়। এইবার যদি নট ডিস্টিংক্ট হয় তাহলে নন ডায়াগোনালাইজেবল না, এখানেও আবার গল্প আছে। যদি আইগেন ভ্যালু গুলো, তাহলে আইগেন ভ্যালু গুলো এইবার আমি বললাম যে না ডিস্টিংক্ট বেরোয়নি, তাহলে আমি এটাকে লিখছি নট ডিস্টিংক্ট। হ্যাঁ, তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো ডিস্টিংক্ট বেরোলো না, তার মানে কি হয়েছে, ধরে নে 3x3 অর্ডারের ম্যাট্রিক্সে, যখন তোদের বললাম যেভাবে যে 3x3 অর্ডারের ম্যাট্রিক্সে একটা রিপিটেড আইগেন ভ্যালু বেরিয়েছে, সেটা হতে পারে 1 দুবার বেরিয়ে গেছে, বা 3বার বেরিয়েছে, একটাই আইগেন ভ্যালু 3বার বেরিয়েছে, হতেই পারে। তাহলে যদি রিপিটেড আইগেন ভ্যালু, আমি লিখে দিচ্ছি রিপিটেড আইগেন ভ্যালু, তাহলে নট ডিস্টিংক্ট মানেই হচ্ছে ডেফিনেটলি রিপিটেড আইগেন ভ্যালু। তাহলে রিপিটেড আইগেন ভ্যালু, যদি রিপিটেড আইগেন ভ্যালু বেরোয়, তাহলে এইখান থেকে কনক্লুশন টানা যাবে না যে ডায়াগোনালাইজেবল না নন ডায়াগোনালাইজেবল। তাহলে এইখানে দুটো কেস অ্যারাইজ হবে আবার, কি বলছি, এইখানে দুটো কেস অ্যারাইজ হবে, একটা হচ্ছে ডায়াগোনালাইজেবল আর একটা হচ্ছে নন ডায়াগোনালাইজেবল। তাহলে আমরা কি পেলাম, আইগেন ভ্যালুর রেসপেক্টে যদি তোদের পুরনো চ্যাপ্টার আইগেন ভ্যালু, সেই আইগেন ভ্যালুর রেসপেক্টে যদি আমরা ডায়াগোনালাইজেশনটাকে পড়তে চাই, কোনো ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল কিনা, ডায়াগোনাল ম্যাট্রিক্স না নন ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে সেক্ষেত্রে আমরা দুটো পার্টে ভাগ করছি, একটা হচ্ছে ডায়াগোনালাইজেবল, তাহলে হলো কি ডায়াগোনালাইজেবল, আর না হলে নট ডায়াগোনালাইজেবল। তাহলে এখান থেকে কনক্লুশন টানতে পারবো না নট ডায়াগোনালাইজেবল বা নন ডায়াগোনালাইজেবল বলতে পারে। হলো, তাহলে দেখ আইগেন ভ্যালুর রেসপেক্টে আমরা ছোট্ট করে আমরা একটু এখানে আলোচনা করে নিলাম, পরবর্তীতে এটা আমাদের কাজে দেবে। আমরা তাহলে কি বললাম, একটা ম্যাট্রিক্স শুধুমাত্র আইগেন ভ্যালু বের করার মাধ্যমে আমরা কনক্লুশন টানতে পারি। কোথায় কনক্লুশন টানতে পারছি, যদি আইগেন ভ্যালু গুলো ডিস্টিংক্ট হয়ে যায়, তাহলে ডিস্টিংক্ট হলে আমরা বলে দেবো ডিরেক্ট ডায়াগোনালাইজেবল। যদি ডিস্টিংক্ট না হয়, তাহলে তখন আমরা বলবো ডিস্টিংক্ট না হয় মানে কি রিপিটেড আইগেন ভ্যালু আসবে, তাহলে রিপিটেড আইগেন ভ্যালুর ক্ষেত্রে আইদার ডায়াগোনালাইজেবল হবে আর না হলে নন ডায়াগোনালাইজেবল। তাহলে এই জায়গাটা রিপিটেড আইগেন ভ্যালুর ক্ষেত্রে আমাদের কিছু থিওরি কিন্তু আমরা ডেফিনেটলি পাবো এক্সট্রা। আর ডিস্টিংক্ট যদি আইগেন ভ্যালু হয়ে যায়, তখন আমরা কনফার্ম পেয়ে যাচ্ছি যে অবশ্যই ডায়াগোনালাইজেবল হবে। তাহলে এত কিছু ডায়াগোনালাইজেবল এই সব জিনিস আমরা শুধু মুখে বলে যাচ্ছি, আর এর লুকসটা কেমন হবে সব এসব জিনিস বলে যাচ্ছি। তোদের প্রশ্ন হচ্ছে স্যার কোনো ডেফিনেশন তো ডেফিনেশন আছে না নেই, প্রত্যেকটা জিনিস শুরু হয় ডেফিনেশন দিয়ে, এখানে আপনি শুধুমাত্র ফর্ম নিয়ে আলোচনা করছেন। চল এবার ডেফিনেশনে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা, ডেফিনেশনে যাওয়ার আগে আমাদের আরেকটা ডেফিনেশন জানতে হবে, সেটা হচ্ছে সিমিলার ম্যাট্রিসেস। সিমিলার ম্যাট্রিক্স কাদের বলা হয়, দুটো ম্যাট্রিক্সকে কখন সিমিলার ম্যাট্রিক্স বলা হবে, খুব ইন্টারেস্টিং জিনিস। সিমিলার ম্যাট্রিসেস, ম্যাট্রিসেস কেন বলছি, কারণ দুটো ম্যাট্রিক্স এখানে আসবে,
একজন ম্যাট্রিক্সকে তো আর বলতে পারবো না, দুটো ম্যাট্রিক্সকে সিমিলার ম্যাট্রিক্স বলবো। এ তার এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার, তাহলে দুটো ম্যাট্রিক্স আছে ওই জন্য সিমিলার ম্যাট্রিক্স। আচ্ছা, সিমিলার ম্যাট্রিক্স সম্বন্ধে কারো কিছু জানা আছে? মনে হয় নতুন শুনছিস। সিমিলার ম্যাট্রিক্সের প্রসিডিওরটা আমাদের জানতে হবে। তাহলে সিমিলার ম্যাট্রিক্স কাকে বলা হয়, সিমিলার ম্যাট্রিক্স হলে কি হয়, এই জিনিসগুলো প্রথমে জেনে তারপর আমরা সুন্দর করে ডায়াগোনাল ম্যাট্রিক্স বা ডায়াগোনালাইজেশন অফ আ ম্যাট্রিক্সের আমরা ডেফিনেশনটা বলবো। দেখ, দুটো ম্যাট্রিক্স বুঝতেই পারছিস সিমিলার। হ্যাঁ, আমি যদি বলি যে আমার সঙ্গে আর একটা কোনো একটা মানুষের কি বলে সমস্ত কিছু মেলে, বা মনের মানুষ খুঁজে পেলে তো হয়, তোমার সঙ্গে আমার সবকিছু মেলে শোনা, তো ওইটাই হচ্ছে গল্প। এখানে হচ্ছে কি সিমিলার, তাহলে সিমিলার এ আর বি হচ্ছে দুটো ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের সঙ্গে এই ম্যাট্রিক্সটা সিমিলার হতে গেলে তাহলে এদের অনেক কিছু ক্যারেক্টার মিলতে হবে। তাহলে কি কি ক্যারেক্টার মিলে গেলে সিমিলার ম্যাট্রিক্স আমরা বলবো, সেই ব্যাপারটাই এখানে আমাদের কিন্তু জানতে হবে। তাহলে অবশ্যই একটা ডেফিনেটলি আছে। তাহলে এই সিমিলার ম্যাট্রিক্স কখন বলতে পারবো, এ বি এর সঙ্গে কখন সিমিলার ম্যাট্রিক্স হবে, তার জন্য আমি একটা প্রসিডিওর ছোট্ট করে শেখাচ্ছি। দেখ, একদম না গল্পের ছলে পড়াশোনা কর, বোর হবি না, বোরিং করবো না। টপিকটা খুব সহজ টপিক, ছোট্ট ছোট্ট করে জিনিসগুলো যেগুলো বলছি সেগুলো করে শুনতে থাক। ধরে নে আমি একটা ম্যাট্রিক্স আছে ধরছি, সেই ম্যাট্রিক্সটা কি, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে ছোট্ট করে একটা ম্যাট্রিক্স নিচ্ছি, বড় ম্যাট্রিক্স নয়, 2 1, আর এখানে আমি নিলাম 1 2। তাহলে আমি একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স নিলাম, এ ম্যাট্রিক্স। আমি খুঁজতে চাইছি এর একটা সিমিলার ম্যাট্রিক্স। তাহলে এর একটা সিমিলার ম্যাট্রিক্স খুঁজতে চাইছি, মানে এ তার মনের মানুষ খুঁজতে চাইছে। তাহলে এইরকম মনের মানুষ খোঁজার বা এই সিমিলার ম্যাট্রিক্স খোঁজার প্রসিডিওরটা কি, তার জন্য আমাদের একটা নিতে হবে কি, তার সাথে সাথে আরেকটা নিতে হবে 2x2 অর্ডারে, যেহেতু এ ম্যাট্রিক্সটা, তাহলে আমি একটা অবশ্যই আরেকটা ম্যাট্রিক্সের আমাকে হেল্প নিতে হবে। সেই ম্যাট্রিক্সটা কেমন, সেটা ইনভার্টিবল ম্যাট্রিক্স, ইনভার্স এক্সিস্ট করবে। ইনভার্টিবল ম্যাট্রিক্স মানে কি, ডিটারমিনেন্ট নন জিরো থাকবে। ইনভার্স ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ইনভার্স কখন এক্সিস্ট করে, যখন ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো, ইনভার্টিবল ম্যাট্রিক্স। তাহলে আমি অবশ্যই কি এ ম্যাট্রিক্সটা তার সঙ্গী সিমিলার ম্যাট্রিক্সকে খোঁজার জন্য তার কার হেল্প লাগবে, একটা ইনভার্টেবল ম্যাট্রিক্সের সবসময় হেল্প লাগবে। তাহলে সেই ম্যাট্রিক্সটা আমি ধরে নিচ্ছি একটা ইনভার্টেবল, আমি আমার মতো করে একটা ধরে নিচ্ছি যে এই ম্যাট্রিক্সটা আমি হেল্প নিচ্ছি। সেই ম্যাট্রিক্সটা কি 1 3, আর এখানে আমি নিলাম 0 1। তাহলে আমি একটা পি ম্যাট্রিক্স নিয়ে নিলাম, বলেই দিয়েছি পিটা ইনভার্টেবল ম্যাট্রিক্স, এবং দেখেও বুঝতে পারছিস এর ডিটারমিনেন্টটা কত 1। তাহলে যদি পিটা ইনভার্টেবল ম্যাট্রিক্স হয় তাহলে পি ইনভার্স অবশ্যই বের করতে পারবো। এই পি ইনভার্সটা আমি বের করে নিচ্ছি, আমি কিচ্ছু করছি না, দেখ একদম সহজ সহজ জিনিস করছি। তাহলে পি ইনভার্সটা কত হবে, এই ইনভার্স বের করতে জানিস তো, ডিটারমিনেন্টটা 1 হয়ে গেছে, তাহলে ভাগ করার আর দরকার নেই। আর যদি 2x2 অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে কিভাবে আমরা ইনভার্সটা লিখি, জানা আছে কারো? মেন ডায়াগোনাল কি হয়, মেন ডায়াগোনাল হয় ইন্টারচেঞ্জ, আর বাকি সাব ডায়াগোনালটা কি হয়, মাইনাস করে দিই আমরা, তাহলেই হয়ে যায়। 2x2 অর্ডারে সহজে বের করে নি, তাহলে এটা 0ই থাকবে আর এটা -3। এটা তো তোরা শর্টকাট প্রসিডিওর মানে ক্লাস 12এই শিখেছিস যে 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করে। তাহলে আমি এ একটা ম্যাট্রিক্স আর একটা সিমিলার ম্যাট্রিক্স খোঁজার চেষ্টা করছি, তার জন্য কার হেল্প নিলাম, পি একটা ম্যাট্রিক্স। পি কেমন ম্যাট্রিক্স নিতে হবে, সেটা একটা অবশ্যই ইনভার্টিবল ম্যাট্রিক্স নিতে হবে যাতে ইনভার্সটা এক্সিস্ট করে। কি বের করতে হবে আমাদের, আমাদের বের করতে হবে পি ইনভার্স এ পি। কি বের করবে এবার, পি ইনভার্স এ পি। দেখ, পি ইনভার্স এ পিটা কত হবে, ক্যালকুলেশন সঙ্গে সঙ্গে করে নি। আচ্ছা, পি ইনভার্স আমাদের কাছে আছে 1 -3, আর এখানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে 1। তাহলে এটা হলো পি ইনভার্স। আচ্ছা, এবার এ ম্যাট্রিক্সটাকে বসিয়ে দিই, তাহলে হচ্ছে 2 1 1 2। আর কোন ম্যাট্রিক্স বসাবো, আর পি ম্যাট্রিক্সটাকে বসাই। তাহলে পি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 3 আর হচ্ছে 0 1। তাহলে এই তিনটে, আচ্ছা তিনটে পার্ট, এবার ক্যালকুলেশন কর। আচ্ছা, প্রথমে পি ইনভার্স যে কোনো একটাকে আগে রেখে দুটোকে ক্যালকুলেশন করলেই হবে, মাল্টিপ্লিকেশন করছে অসুবিধা নেই। তাহলে আমি এটাকে রেখে দিলাম 1 1 -3, আর এটা হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এটা একটা। ওকে, আর এই দুটোকে মাল্টিপ্লিকেশন কর, কত হবে তাড়াতাড়ি বল।
এটা যদি গুণ করি তাহলে 2 হচ্ছে, আর এটার সঙ্গে 6 একে 7, তাহলে 2 7, আর এইখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 5। ঠিক আছে তো ক্যালকুলেশন? এবার এই দুটোকে গুণ কর, কত হচ্ছে? এটা গুণ করলে 2 আর এ মাইনাস 1, তারপরে এখানে 7 3 3 5 15, মানে -8, আর এখানে হবে 1, আর এটা হচ্ছে 5। তাহলে দেখ আমি কি বের করলাম, পি ইনভার্স এপি টা বের করলাম। একটা ম্যাট্রিক্স বেরিয়েছে, এই পি, তাহলে দ্যাট ইমপ্লাই আমি এখানে লিখছি, দেখ পি ইনভার্স এপি টা আমার কি বেরোলো, পি ইনভার্স এপি, পি ইনভার্স এপি টা আমার বেরিয়ে গেল এইরকম, -1 -8, আর এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 5। এই যে পি ইনভার্স এপি টা আমার বেরোলো, জাস্ট আ মিনিট, এই যে পি ইনভার্স এপি টা বেরোলো, এইটাকে আমি নাম দিয়ে দিচ্ছি বি ম্যাট্রিক্স। কি নাম দিলাম? বি ম্যাট্রিক্স। আমি যে বি ম্যাট্রিক্সটা, যে সিমিলার ম্যাট্রিক্সটার খোঁজ করছিলাম, এখানে সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে বি ম্যাট্রিক্সটা, যেটা আমরা বললাম -1 -8 1 আর 7। এখান থেকে আমি কি বলতে পারবো, তাহলে এখান থেকে আমি বলবো যে এ ইজ সিমিলার টু বি। তাহলে সিমিলার ম্যাট্রিক্স ফাইন্ড আউট করার জন্য আমাদের কার হেল্প নিতে হবে? সিম্পল একটা ইনভার্টিবল ম্যাট্রিক্সের হেল্প নিতে হবে। তাহলে আমি একটা পি যে কোনো ইনভার্টিবল ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি, তাহলে সেই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করেছি, কি করব, পি ইনভার্স এপি বের করব। পি ইনভার্স এপিটা যে ম্যাট্রিক্সটা হবে সেটাকে বি নাম দিয়ে দিচ্ছি, এবং সেক্ষেত্রে সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে এ ম্যাট্রিক্সটার সঙ্গে সিমিলার ম্যাট্রিক্স। সিমিলার ম্যাট্রিক্স বোঝা গেল না গেল না? তাহলে বুঝেছি, এক্ষেত্রে, কিন্তু স্যার সিমিলারটা স্যার কি হিসেবে স্যার? হ্যাঁ বলছি আস্তে আস্তে, এক্ষেত্রে তাহলে কি এ আর বি এই দুটো, হ্যাঁ বলছি, এ আর বি এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে আমাদের সিমিলার ম্যাট্রিক্স। সিমিলার ম্যাট্রিক্স নয়, দুটোকে একসঙ্গে বলছি, তাহলে সিমিলার ম্যাট্রিক্স হলো। এইবার তোদের প্রশ্ন হচ্ছে যে স্যার ঠিক আছে, এ আর বি সিমিলার ম্যাট্রিক্স, আপনি সিমিলার ম্যাট্রিক্সেস বললেন, এ বি এর সঙ্গে সিমিলার হয়ে গেছে, তাহলে ওই তো আহ, আপনি তো বলছিলেন যে সেই মনের মিল হওয়ার ব্যাপার, যে সব মিলছে, তাহলে এইখানে আবার এদের কি মিলে যাচ্ছে? এই সিমিলার ম্যাট্রিক্স হওয়া, অবশ্যই সিমিলার কথাটা ইউজ করা হয়েছে, তাহলে অবশ্যই কিছু না কিছু তো মিল থাকবে। দেখ ভালো করে, এ ম্যাট্রিক্সটা কত আছে, 2 1 1 আর 2, ওকে। আর বি ম্যাট্রিক্সটা, যেটা ম্যাট্রিক্স বেরোলো সিমিলার ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা কি, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের বেরোলো -1 -8, আর হচ্ছে 1 আর 5, তাই না? এই দুটো ম্যাট্রিক্স সিমিলার ম্যাট্রিক্স যদি হয়, আচ্ছা জাস্ট আ মিনিট, দুটো ম্যাট্রিক্স যদি সিমিলার হয় তাহলে তাদের কি কি বৈশিষ্ট্য মিলবে, একটা একটা করে জিনিস দেখ দেখি। আগে একটা জিনিস বল, এ আর বি দুটো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত? দুটো ম্যাট্রিক্সের দেখ, চেক কর, তাড়াতাড়ি কর, ডিটারমিনেন্ট ভ্যালু কত বল হ্যাঁ স্যার, তাড়াতাড়ি। 3 বেরোচ্ছে। দুজনেরই 3 বেরোচ্ছে তো, না আলাদা আলাদা বেরোচ্ছে? হ্যাঁ স্যার, দুজনেরই 3 বেরোচ্ছে। তাহলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সিমিলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালু সেম হয়, ওকে ফার্স্ট, ওকে। তারপর দেখ আইগেন ভ্যালু, ডিটারমিনেন্ট ভ্যালু সেম, এক্ষেত্রে দেখ আইগেন ভ্যালুস গুলো ডেফিনেটলি এদের সেম হবে, বের করে নিবি, আইগেন ভ্যালুস গুলো সেম বেরোবে। আচ্ছা তার সাথে সাথে আরেকটা জিনিস লক্ষ্য করতো, ট্রেস বের করতে জানিস তো তোরা? ট্রেস, হ্যাঁ ট্রেস স্যার, কি প্রিন্সিপাল হয়? ডায়াগোনালের যোগ। প্রিন্সিপাল ডায়াগোনালের সাম। ট্রেস বের করতে জানিস? যে কোনো ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর, মেন ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো আছে তাদের যোগ করলে সেটাকে বলা হয় ট্রেস, তাই না? ট্রেস পড়েছিস তো? ট্রেস, ট্রেস দেখ দেখি এ আর বি এর ট্রেস কি সেম আছে না আলাদা? হ্যাঁ স্যার, সেম আছে। স্যার সেমই আছে স্যার। সেম। এই সব ক্যারেক্টার কিন্তু ডেফিনেটলি সেম হবে। কি কি সেম হবে? তাহলে দুটো ম্যাট্রিক্স যদি সিমিলার হয়, তাহলে হেয়ার আমি কি কি অবজার্ভ করলাম? এক নাম্বার হচ্ছে ডিটারমিনেন্ট ভ্যালু, ডেট এ আর ডেট বি ডেফিনেটলি সেম হবে। এমনি এমনি সিমিলার বলছি না, তাই না? ডেট এ আর ডেট বি সেম হবে।
eigenvalue A and B have same eigenvalue. ওকে, আর 3 হচ্ছে কি ট্রেস A আর ট্রেস B, এই দুটো কিন্তু সমান হবে। তাহলে কি দেখ ভালো করে, এই তিনটে জিনিস কিন্তু তুই দুটো যদি সিমিলার ম্যাট্রিক্স আমরা যদি পাই, তাহলে এই তিনটে জিনিস কিন্তু আমরা এখানে কিন্তু পাবো। বোঝা গেল? তাহলে এই এখানে আমরা কি পেলাম, সিমিলার ম্যাট্রিক্স এ আর বি পেলাম, এদের ক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালু সেম হবে, আইগেন ভ্যালুস গুলো সেম হবে, এবং ট্রেস এ আর ট্রেস বি হচ্ছে সেম। তাহলে সিমিলার ম্যাট্রিক্সের ডেফিনেশন যদি আমি বলতে যাই, তাহলে সিমিলার ম্যাট্রিক্সের ডেফিনেশনে কি আসবে, একদম সিম্পল ভাষায়, যে একটা ম্যাট্রিক্সকে সিমিলার ম্যাট্রিক্স বলবো, এ ম্যাট্রিক্সকে সিমিলার ম্যাট্রিক্স বলবো বির, যদি কোনো একটা আমরা পি, কোনো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পাই such that b is equal to কত হবে, p ইনভার্স ap। একদম সিম্পল, b is equal to কত হতে হবে, p ইনভার্স ap। বোঝা গেল? তাহলে b is equal to কত হতে হবে, p ইনভার্স ap। আমাকে একটা কথা বল, একটা একটা করে একদম ঠান্ডা মাথায় আমরা কাজ করছি, সিমিলার ম্যাট্রিক্স পড়ছি, বল দেখি এ ম্যাট্রিক্সের কতগুলো সিমিলার ম্যাট্রিক্স থাকতে পারে? স্যার ইনফাইনাইট। অসংখ্য কিন্তু থাকতে পারে। কিভাবে বুঝতে পারলি, কি কার রেসপেক্টে বলছিস? কারণ স্যার ইনভার্টিবল কারণ স্যার যে কোনো ম্যাট্রিক্স তো একটা স্যার অনেকগুলো থাকতে ইনভার্টেবল ম্যাট্রিক্স তো অনেকগুলো নিতে পারি, তার থেকে যে কোনো একটা নিয়ে করে দিলেই তো হয়ে গেল। ব্যাস, পি একদম রাইট। ইনভার্স এপি। হ্যাঁ, পি যেহেতু নেওয়ার আমার অপশন প্রচুর আছে, আমি এই পিটা তো র্যান্ডমলি নিয়েছি। তুই বলি স্যার আমার এই পিটা পছন্দ হচ্ছে না, অন্য পি নেব। তাহলে অন্য পি যখন নিবি তখন বিটা কিন্তু চেঞ্জ হবে, কিন্তু এর সিমিলার ম্যাট্রিক্স পাওয়া নিয়ে কথা। তাহলে এর যদি সিমিলার ম্যাট্রিক্স আমি ফাইন্ড আউট করতে যাই, তাহলে ডেফিনেটলি কি হবে, যে এর সিমিলার ম্যাট্রিক্স অন্য পি এর রেসপেক্টে আবার অন্য পাবো। শুধুমাত্র শর্ত একটাই, পিটাই ইনভার্টেবল ম্যাট্রিক্স নিতে হবে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা অন্য অন্য অসংখ্য পি এরকম ইনভার্টেবল ম্যাট্রিক্স আমি চুজ করতে পারি। তাহলে অসংখ্য পি এর দ্বারা আমরা এর সিমিলার ম্যাট্রিক্স অসংখ্য পাবো। বোঝা গেছে? তাহলে এর কিন্তু তাহলে সিমিলার ম্যাট্রিক্স, এই কোশ্চেনটা কিন্তু মাথায় রাখবি সবসময়, যে সিমিলার ম্যাট্রিক্স তাহলে কতগুলো হতে পারে, অসংখ্য সিমিলার ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্সের অসংখ্য সিমিলার ম্যাট্রিক্স পাওয়া যেতে পারে। ঠিক আছে? তাহলে সিমিলার ম্যাট্রিক্স বলে দিলাম। এবার সিমিলার ম্যাট্রিক্স তাহলে ডেফিনেশনটা বলবো। তাহলে ডেফিনেশনটা কিভাবে লিখবো? তাহলে ডেফিনেশনটা আমরা বলবো ওকে, তাহলে ডেফিনেশনটা যদি বলতে যাই, তাহলে ডেফিনেশনে কি বলবো, ডেফিনেশনে আমরা বলবো যে এ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স, একটু আগে বললাম তাও আবার বলছি, একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স n ক্রস n ম্যাট্রিক্স, কারণ আমরা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, and n ক্রস n ম্যাট্রিক্স A is said to be a similar matrix to B, similar matrix কার B এর similar matrix if there exists a non singular matrix P, একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি P পাই such that B is equal to P inverse AP। ব্যাস, গল্প শেষ। ওকে, আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট যেটা বললাম সেই জায়গাটা আমি এখানে করে দিচ্ছি, লিখে রাখছি, যে এ হ্যাজ, এর কতগুলো আছে, ইনফাইনাইটলি মেনি সিমিলার ম্যাট্রিক্স। বোঝা গেল? তাহলে এর কতগুলো সিমিলার ম্যাট্রিক্স থাকতে পারে, এ হ্যাজ ইনফাইনাইটলি মেনি সিমিলার ম্যাট্রিক্স ডিপেন্ডিং অন আমরা পিটাকে কিভাবে নিচ্ছি। ওকে, আচ্ছা, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এইবার চলে আসছি, তাহলে আমাদের এতটুকু হয়ে গেল। আচ্ছা, এইখানে এই সিমিলার ম্যাট্রিক্স এর গল্পটা, এখানে ইনফাইনাইটলি মেনি সিমিলার ম্যাট্রিক্স লিখলাম, তো এটা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স যখন করতে যাব তখন একটু আমাদের জায়গাটা আসবে, সেই জায়গাটা আমি পরে এখানে লিখছি। এইখানে শুধুমাত্র এখানে লিখে দেয় যে এ
has infinitely many similar matrix except আচ্ছা ঠিক আছে, এ হ্যাজ ইনফাইনাইটলি মেনি সিমিলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন আমি কি এই জায়গাটা আনউইল করছি না, পরে নাহলে চেঞ্জ করব। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়ে গেছিস? ওকে, ডেফিনেশনে চলে আসছি, সিমিলার ম্যাট্রিক্সের ডেফিনেশনে পরের পেজে। তাহলে ডেফিনেশনে লিখছি ডেফিনেশন। তাহলে ডেফিনেশনে যেটা বললাম সেটা লিখে দিই। তাহলে কি বলবো আমরা? n ক্রস n ম্যাট্রিক্স, n ক্রস n ম্যাট্রিক্স A, তাহলে একটা A ম্যাট্রিক্স is said to be, ডেফিনেশন লিখে দেয়। সিমিলার ম্যাট্রিক্স কেন পড়ছি আমরা? কারণ আমরা ডায়াগোনালাইজেশন অফ আ ম্যাট্রিক্সের ডেফিনেশনে এই সিমিলার ম্যাট্রিক্সেরই উল্লেখ আছে। তাহলে সিমিলার ম্যাট্রিক্সটা না জানলে আমাদের তো চলবে না, তাই সিমিলার ম্যাট্রিক্সটাকে আমাদের ভালো করে জানতে হবে। is said to be similar to an n cross n matrix B, তাহলে A ম্যাট্রিক্সটা B ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার হবে if there exist আচ্ছা if there exist a non singular, if there exists a non singular তাহলে if there exists a non singular matrix P such that কেমন হবে such that? তাহলে সেটা হচ্ছে B is equal to P inverse A P. ওকে, তাহলে দেখ, তাহলে an n cross n matrix A is said to be a similar matrix similar to an a matrix B if there exists a non singular matrix। তাহলে যদি এরকম কোন একটা P থাকে such that B is equal to P inverse AP হয়, তাহলে তখন আমরা বলে দেব যে সিমিলার ম্যাট্রিক্স। আচ্ছা এইবার প্রশ্নটা হচ্ছে, এই যে A যদি সিমিলার টু B হয়, তাহলে আমরা কি ঘুরিয়ে বলতে পারবো যে B is similar to A? বলা যাবে কি, বল দেখি। হ্যাঁ স্যার, কিভাবে বলবি? মানে কারণ বললে স্যার এই তোকে তো তিনটে এরকম, কন্ডিশন তো স্যাটিসফাই করছেই অলরেডি। না না কন্ডিশন স্যাটিসফাই করছে, আমি কিন্তু একটু পরে ঘুরিয়ে আসবো। দেখ আমি কিন্তু একবারও বলিনি তিনটে কন্ডিশন স্যাটিসফাই, কোনো দুটো ম্যাট্রিক্স যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে তারা সিমিলার ম্যাট্রিক্স হবে, আমি বলেছি? মানে এটা ইফ এন্ড অনলি কন্ডিশন আমি কিন্তু বলিনি, আমি বললাম যে যদি দুটো ম্যাট্রিক্স সিমিলার হয় তাহলে এই তিনটে কন্ডিশন আমরা পাবো, এই তিনটে শর্ত পাবো বা এই তিনটে জিনিস পাবো আমরা। ঠিক আছে, কিন্তু একবারও বলিনি কিন্তু এই তিনটে জিনিস মিলে গেলে সিমিলার ম্যাট্রিক্স হবে না, হবে। বুঝতে পেরেছিস? তাই তিনটে কন্ডিশন দেখতে যাবি না, সিমিলার ম্যাট্রিক্স হলে এই তিনটে জিনিস আমরা হাতে পাচ্ছি, এটা ভাববি সবসময়। আমি এক্সাম্পলও দেব। আমার প্রশ্ন হচ্ছে যখন আমি বলছি এ ইজ সিমিলার টু বি, এ ইজ সিমিলার টু বি যখন বলছি তখন আমি দেখাচ্ছি কি যে অবশ্যই বি ইকুয়াল টু আমাকে দেখাতে হচ্ছে কি পি ইনভার্স এপি, কি তাই তো? এবার আমি যদি বলি উল্টোটা দেখাতে চাই বি ইজ সিমিলার টু এ, মানে দেখে মনে হচ্ছে স্যার হ্যাঁ হবে তো, ঠিকই তো, হতে পারে। তাহলে আমাকে কি দেখাতে হবে? বি সিমিলার টু এ, তার মানে আমাকে দেখাতে ইনভার্স হবে, বি এ, এই পি ইনভার্স হ্যাঁ বিপি করব। তাহলে পি ইনভার্স মানে কিউ নে, তাহলে কিউ ইনভার্স অন্য একটা নিলাম, তাহলে কিউ ইনভার্স বিপি, কিউ বি কিউ। তাহলে আমাকে এরকম একটা ফর্ম দেখাতে হবে তাহলেই হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে এইটা কি আমরা এখন যেটা হাতে ডেফিনেশন পেলাম এখান থেকে দেখাতে পারবো? সেটা এবার দেখ দেখি দেখানো যাচ্ছে কিনা সহজে। তাহলে আমরা এখানে বলছি, দেখ আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। দেখ আমাদের কাছে কি আছে, বি ইজ ইকুয়াল টু, অলরেডি তো আমাদের কাছে আছে, তাহলে হেয়ার, আচ্ছা হেয়ার কি, হেয়ার বি অলরেডি বি ইকুয়াল টু আমাদের দিয়ে দেওয়া আছে কি পি ইনভার্স এপি, তাহলে পি ইনভার্স এপি দিয়ে দেওয়া আছে। আচ্ছা পি ইনভার্স এপি
যদি থাকে তাহলে বল দেখি আমাদের আমাদের লাগবে কি এ ইজ ইকুয়াল টু আমরা দেখাবো, তাহলে এ ইজ ইকুয়াল টু দেখাতে গেলে আমরা কি করব, ম্যাট্রিক্সের একটা লেফট সাইড থেকে পি নেব আর রাইট সাইড থেকে কি নেব, পি ইনভার্স নেব। তার মানে এইদিকে আমি নিলাম একটা পি আর এইদিকে নিলাম একটা পি ইনভার্স, তাহলে এখানে হয়ে গেল একটা পি আর এইদিকে হয়ে গেল কি, এদিকে একটা পি ইনভার্স নিলাম। এবার বল ফর্মটা কেমন হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারবো তো এ ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো বল, পিবিপি ইনভার্স। পিবিপি ইনভার্স, ওকে। তাহলে আমি এখান থেকে লিখতে পাচ্ছি, তাহলে এইটা এই আমি প্রসেসটা না বলে ইমপ্লাইজ লিখে দিচ্ছি। আচ্ছা ইমপ্লাইজ কি হবে, ইমপ্লাইজ বা ইমপ্লাইজ চিহ্ন দিতে পারিস, ইমপ্লাইজ এ ইজ ইকুয়াল টু হয়ে গেল পি বি পি ইনভার্স, বোঝা গেছে? তাহলে এ ইজ ইকুয়াল টু পি বি পি ইনভার্স, ওকে। কিন্তু আমাদের ফর্মটা কেমন লাগবে, আমাদের লাগবে আগে ইনভার্স পরে পি, তাই না? তাহলে এইটাকে কি ওই ফর্মে বানানো যাবে, একটু বুদ্ধি অ্যাপ্লাই করলে বানিয়ে দেওয়া যাবে, বল কি করব? স্যার এই তো পিটাকে আমি লিখতে পারি যে পি ইনভার্সের তার ইনভার্স, আর একদম, পি ইনভার্সটা তো রয়েছে, পি ইনভার্সটাকে কিউ ধরে নেবো। ব্যাস 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 হয়ে গেছে। তাহলে এই যে আমরা কি করলাম, পি ইনভার্সটাকে পি ইনভার্স অফ ইনভার্স করে দে, আর বি তো আছে আর এখানে পি ইনভার্স। এইবার আমরা কি করব, এইটাকে লিখছি দেখ পি ইনভার্সটাকে কিউ ধরে নে, তাহলে পি ইনভার্সটাকে কিউ যদি ধরে নিই তাহলে কিভাবে লিখতে পাচ্ছি, তাহলে লিখতে পাচ্ছি এটা হচ্ছে কিউ ইনভার্স বি কিউ। দেখ কত সুন্দরভাবে হয়ে গেল, হোয়ার পি ইনভার্সটা হয়ে গেল কি, পি ইনভার্সটা ইকুয়াল টু ডেফিনেটলি কিউ। বুঝতে পেলি? তাহলে তাহলে আমরা বাই ডেফিনেশন থেকে, আমরা কোনো শর্ত টর্ত থেকে গেলাম না, আমরা ডেফিনেশন থেকেই সুন্দর করে পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি অবশ্যই বলে দিতে পারবো যে যদি ইফ এ ইজ সিমিলার টু বি হয়, যদি এটা বি এর সঙ্গে সিমিলার হয়, দেন বিটা সিমিলার হবে তো, তাহলে দেন বি ইজ সিমিলার টু এ, বোঝা গেল? তাহলে এ যদি সিমিলার টু বি হয় দেন বি ইজ ডেফিনেটলি সিমিলার টু এ। আচ্ছা, সিমিলার ম্যাট্রিক্স যে কথাটা একটু আগে বলছিলাম সেই জায়গাটাতে আসছি, যে যদি দুটো সিমিলার ম্যাট্রিক্স থাকে তাহলে আমরা দুটো সিমিলার ম্যাট্রিক্সের কি কি শর্ত পেলাম আমি এখানে আরেকবার লিখে রাখছি যাতে তোদের নোট আকারে থেকে যায়। লেখ টু সিমিলার ম্যাট্রিক্স, টু সিমিলার ম্যাট্রিক্স ম্যাট্রিক্স নয় ম্যাট্রিক্সেস হ্যাভ, এক নাম্বার কি কি জিনিস আমাদের পেলাম, সেম আইগেন ভ্যালু হবে, এদের সেম আইগেন ভ্যালু হবে। তাহলে দুজনের সেম আইগেন ভ্যালু হবে। সেকেন্ড শর্ত কি বলবো, সেম ডিটারমিন্ট ভ্যালু, আচ্ছা ভ্যালু, সেম ডিটারমিন্ট ভ্যালু। আচ্ছা আর থার্ড কি বললাম, থার্ড হচ্ছে 3 নম্বর হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে সেম ট্রেস ভ্যালু। হ্যাঁ, তাহলে এই তিনটে জিনিস সেম হবে। এবার আমি এক্সাম্পলে চলে আসছি। হ্যাঁ, এক্সাম্পল তো ওখানে দিয়েছিলাম, আমি এবার তোদের এক্সাম্পল কেমন দিচ্ছি, এক্সাম্পল দিলাম এরকম। তাহলে এক্সাম্পল আমি ধরে নে এক্সাম্পল নাম্বার 1, আমি এইখানে দিলাম কি তিনটে ম্যাট্রিক্স 2 3 0 4, একটা ম্যাট্রিক্স দিলাম, দেখ আর একটা ম্যাট্রিক্স দিচ্ছি
2004 আর আরেকটা ম্যাট্রিক্স দিচ্ছি 2034 তিনটে ম্যাট্রিক্স নিলাম এই তিনটে ম্যাট্রিক্স সিমিলার টু ইচ আদার দেখ দেখি তিনটে ম্যাট্রিক্স দিয়েছি আচ্ছা এই তিনটে শর্ত স্যাটিসফাই করেছে কিনা এই তিনটে ম্যাট্রিক্স সেম আইগেন ভ্যালু সেম ডিটারমিনেন্ট ভ্যালু সেম ট্রেস ভ্যালু দেখ তিনটেই স্যাটিসফাই করে গেছে ডিটারমিনেন্ট ভ্যালু তো দেখতেই পাচ্ছিস 8 হচ্ছে ট্রেস ভ্যালু তো সেম আছে আর আইগেন ভ্যালু এখানে সেম কারণ কি একটা তো অলরেডি জিরো আছে নন ডায়াগোনাল গুলোর এলিমেন্টে জিরো আছে আর তুই ল্যামডা নিয়ে বের করবি তাহলে ল্যামডা মিডিলে দিবি যখন তখন সেম আইগেন ভ্যালু 2 আর 4 ই বের হবে বুঝতে পেরেছিস তাহলে আইগেন ভ্যালু ডিটারমিনেন্ট ভ্যালু আর ট্রেস ভ্যালু তিনটাই হচ্ছে সেম তাহলে তার রেসপেক্টে আমরা যদি বলি যদিও আমি বলছিলাম যে ওখানে কখন বলা যাবে না কি জায়গায় প্রবলেম হচ্ছে সেই জায়গাটাতে আসছি তার আগে এখানে আমরা বলবো যে এই তিনটে দ্য অ্যাবাভ the above matrices are similar to each other ওকে তাহলে এই দুটো উপরের যে ম্যাট্রিক্স গুলো আছে এগুলো হচ্ছে সিমিলার টু ইচ আদার প্রবলেম হচ্ছে তো তাহলে তোরা বলতেই পারিস যে স্যার এই যে আইগেন ভ্যালু ডিটারমিনেন্ট ভ্যালু আর ট্রেস ভ্যালু এই তিনটে জিনিস দেখার মাধ্যমে কনক্লুশন টানা যাবে কি এই জায়গায় ছোট্ট একটা জিনিস কিন্তু ইনক্লুড করে নিতে হবে আমি সব জিনিস সূক্ষ্মভাবে পড়াই দেখ একটা এক্সাম্পল দিচ্ছি সেকেন্ড 2 নম্বর এক্সাম্পল এটা এক্সাম্পল নাম্বার 1 গেল এক্সাম্পল নাম্বার 2 এই জায়গায় দেখ একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে তোদের একটু কনফিউশনটাকে দূর করছি কিভাবে তোরা বলতে পারে যে স্যার তিনটে জিনিস যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো বলা তো উচিত আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেটাতে দেখ আমি নিলাম 1001 একটা ম্যাট্রিক্স এন্ড তার সাথে সাথে বি আরেকটা ম্যাট্রিক্স নিলাম কি ম্যাট্রিক্স নিয়েছি এটা নিয়েছি আমি 1 1 আর 0 2 দেখ দেখি এই দুটো ম্যাট্রিক্সের এ আর বি এই দুটো ম্যাট্রিক্সের তিনটে প্রপার্টিস তিনটে যে কন্ডিশন এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই হয়েছে কিনা আইগেন ভ্যালু ডিটারমিনেন্ট ভ্যালু আর ট্রেস ভ্যালু দেখ দেখি একটু তাড়াতাড়ি বল মিলেছে এই দুটো জিনিস সবগুলোই মিলে গেছে আইগেন ভ্যালু তো বলতেই হবে না ডিটারমিনেন্ট ভ্যালু দুটোরই 1 আর হচ্ছে ট্রেস ভ্যালু তো 1 1 প্লাস 1 2 তাহলে এবার বলতে পারি স্যার এই দুটো ম্যাট্রিক্স সিমিলার এখানে আমরা দেখবো যে না সিমিলার হচ্ছে না কিভাবে দেখ তাহলে এখানে আমি কনক্লুশনটাই আগে টানছি তারপর বলছি কেন হচ্ছে না হিয়ার এ ইজ নট similar to B although কি they have same condition they have same three condition দেখ যখন এই যে এ ম্যাট্রিক্সটাকে আমরা কত নিয়েছি আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়েছি আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিভাবে কি হচ্ছে দেখ চমকটা বুঝতে পারবি তোরা নিজেরাই বুঝতে পারবি সেটা হচ্ছে আমি যখন একটা ম্যাট্রিক্স ধরনের খুঁজে পেলাম একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স আমি নিলাম এ ম্যাট্রিক্সের রেসপেক্টে এ হচ্ছে কেমন এ হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স নিলাম এবং এরকমই বসালাম পি ইনভার্স এ পি বল দেখি এবার পি ইনভার্স এপি টা কি হয়ে যাবে এ ম্যাট্রিক্সটা তো আইডেন্টিটি ম্যাট্রিক্স I2 তাহলে পি ইনভার্স পি এপি টা কি হয়ে যাবে পি ইনভার্স আর এখানে তো আইডেন্টিটি ম্যাট্রিক্স I2 আছে বা আই লিখি শুধু আইডেন্টিটি ম্যাট্রিক্স আর এখানে পি এবার বল কত হয়ে যাবে এটা পি ইনভার্স পি কত হবে আইডেন্টিটি হবে
আর তাহলে এটা চলে গেল I2 তে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স এটাই তো বি বলছি আমি। তাহলে বল দেখি এবার আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে বুঝতে পারছিস এবার গল্পটা? আইডেন্টিটি ম্যাট্রিক্সের তাহলে ভালো করে বোঝার চেষ্টা কর। সরি, এটাকে বি বলছি এইটা তো বি এর সঙ্গে সমান হলো না, অ্যাকচুয়ালি ওটাকেই তো আমরা বি বলে বলছি। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা সব সময় জানি কি জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স যখন আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি বেরোবে, সবসময় I2 বেরোচ্ছে, আই বেরোচ্ছে। তাহলে বল আইডেন্টিটি ম্যাট্রিক্সের সিমিলার ম্যাট্রিক্স সবসময় কত বেরোবে? স্যার আই Identity বেরোবে। বেরোবে। আইডেন্টিটি। তাহলে এইটা খেয়াল রাখতে হবে শুধুমাত্র, বাকি ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছিস? তাহলে এই এক্সাম্পলটা দেওয়ার মাধ্যমে তোদের যে এত মাথায় ঘোরপাক খাচ্ছিল সিমিলার ম্যাট্রিক্সের আর কোনো কনফিউশন থাকার জায়গা নেই। তাহলে এখানে হাইলাইটেড ভাবে লিখে রাখ যে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি বলবো, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সব সময় আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি ম্যাট্রিক্স I is similar to I is similar to I এর সাথেই তাহলে itself লিখে দিচ্ছি, itself I। তাহলে I হচ্ছে কি I এর সঙ্গেই সবসময় সিমিলার হবে, বুঝতে পেরেছিস? আর বাকি ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রে তাহলে কি হবে? তাহলে বাকি ম্যাট্রিক্স গুলোর ক্ষেত্রে কিন্তু যেমন I ম্যাট্রিক্সটা I এর সঙ্গে সিমিলার হবে। ওই জন্য আমি বলছিলাম যে এই যে তিনটে কন্ডিশন, দুটো ম্যাট্রিক্স আমি এমনি খুঁজে পেয়ে গেলাম যাদের তিনটে কন্ডিশন সেম। এই যে দেখ একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম। তাহলে এক্সেপশনাল কেস একটা দেখিয়ে দিলাম। এক্সেপশনাল কি বলবো, একটা কন্ট্রাডিকশনই বলে দেওয়া যেতে পারে যে এই দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে তিনটে কন্ডিশন সেম হওয়া সত্ত্বেও কিন্তু তারা কিন্তু সিমিলার ম্যাট্রিক্স হলো না। বুঝতে পেরেছিস? তাহলে যেহেতু আমরা একটা এক্সাম্পল পেয়ে গেলাম তার জন্য আমরা বলবো যে এই পার্টটা ডিরেক্ট বলতে যাবি না, ইফ এন্ড অনলি কেস বলবো না আমরা। তাহলে আমরা কি বলবো, দুটো ম্যাট্রিক্স যদি সিমিলার হয় তাহলে এদের মধ্যে এদের তিনটে ক্যারেক্টার ডেফিনেটলি থাকবে। কিন্তু তিনটে ক্যারেক্টার থাকলেই বা তিনটে কন্ডিশন, এই তিনটে কন্ডিশন এই কন্ডিশন গুলো থাকলেই যে তারা সিমিলার ম্যাট্রিক্স হবে তার জন্য কিন্তু আমরা কন্ট্রাডিকশন দেখিয়ে দিলাম। বুঝতে পেরেছিস? তাহলে আমরা সবসময় ডেফিনেশনটাকে এইটা বলছি, ইফ এন্ড অনলি কেসে নয়। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, এ যদি সিমিলার টু বি হয়, বি ও সিমিলার টু এ হবে। ওকে, আর কি সিমিলার ম্যাট্রিক্স দেখার জন্য আমাদের ওই কেস তিনটে সমান হওয়া সত্ত্বেও আইগেন ভ্যালুস, ডিটারমিনেন্ট ভ্যালু, ট্রেস ভ্যালু সমান হওয়া সত্ত্বেও কিন্তু সিমিলার নাও হতে পারে। তার একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম। আইডেন্টিটি ম্যাট্রিক্সের কতগুলো সিমিলার ম্যাট্রিক্স আছে তাহলে? আইডেন্টিটি ম্যাট্রিক্সের একটাই সিমিলার ম্যাট্রিক্স আইডেন্টিটি নিজে। তাহলে A has infinitely many similar matrix। এইটা যে লিখলাম তার সাথে সাথে আমাকে কি লিখতে হবে? তো স্যার এক্সেপ্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখানে শুধুমাত্র লিখে দিচ্ছি এক্সেপ্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তাহলে তোরা বুঝতে পেরে যাবি। তাহলে ওখানে ক্লিয়ার হয়ে গেল, ওই জন্য আমি লিখছি এখানে এক্সেপ্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এতটুকু লেখাতে তোরা বুঝতে পেরে যাবি, পরে তো আমরা ক্লিয়ার করলামই। তাহলে শুধুমাত্র আইডেন্টিটি ম্যাট্রিক্সের একটা, ও আইডেন্টিটি ম্যাট্রিক্স সিমিলার টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, কারণ ও আর অন্য কার সঙ্গে সিমিলার হবে। গেল, ওকে, চলে আসছি। আর বেশি না, সিমিলার ম্যাট্রিক্সের অনেক কিছু জেনে ফেলেছি, আর বেশি কিছু দরকার নেই। আচ্ছা, তাহলে সিমিলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি শর্তটাকে যদি আরো একটু বেটার ভাবে লিখি, যে আমরা কি করছি, এ যদি সিমিলার টু বি হয় তাহলে আমরা কি লিখছি, বা বি যদি সিমিলার টু এ সেম জিনিস, তাহলে আমরা কি বলবো যে বি ইজ ইকুয়াল টু হচ্ছে পি ইনভার্স এপি। এটাই তো, পি ইনভার্স এপি ইজ ইকুয়াল টু বি হলে এ সিমিলার টু বি, আবার এ সিমিলার টু বি হলে বি সিমিলার টু এ, একই গল্প। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমি যদি ওই পি ইনভার্সটাকে এদিকে নিয়ে আসি তাহলে লেফট সাইডে পি দিয়ে গুণ করলে পি ইনভার্স হবে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে যে এ পি ইজ ইকুয়াল টু, বা এদিকে যদি উল্টো করে বলিস তাহলে হয়ে যাবে এরকম যে পি বি ইজ ইকুয়াল টু এপি। হলো?
এই হচ্ছে গল্প। তাহলে এইটা আমি জাস্ট এইদিকে পিটা ইনভার্সটাকে এইদিকে আনলে এরকম, তাহলে এপি ইজ ইকুয়াল টু, মানে আমরা অনেক সময় বের করব তখন এটা এই যে পিবি ইজ ইকুয়াল টু এপি বের করলেও কিন্তু আমরা সিমিলার ম্যাট্রিক্স বলতে পারবো। ঠিক আছে, একই জিনিস। ওকে, এই গেল আমাদের সমস্ত সিমিলার ম্যাট্রিক্স। তাহলে সিমিলার ম্যাট্রিক্স এর গল্প আমরা সুন্দরভাবে জেনে নিলাম। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ডিটেলসে পড়াচ্ছি ইন ফিউচার, তোদের আমি স্যার ভেবে। হ্যাঁ বল। স্যার আমি বলছি যে আপনার যে ওই আইডেন্টিটি ক্ষেত্রে যে মানে দুটো ম্যাট্রিক্স যদি সিমিলার মানে ওই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলেই সেটা স্যার যে সিমিলার ম্যাট্রিক্স হবে না, সেটা স্যার ইন জেনারেল দেখানো যাবে? ধরুন কোন একটা নন আইডেন্টিটি ম্যাট্রিক্স নিলাম, এবার তার আরেকটা স্যার ধরুন নন আইডেন্টিটি ম্যাট্রিক্স নিলাম অন্য একটা যার সঙ্গে সিমিলার, এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে কিন্তু সেটা স্যার সিমিলার হচ্ছে না, মানে মানে নন আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্যার দেখানো যেতে পারে? এইটা আমার কাছে এখন পার্টিকুলার কোনো এক্সাম্পল নেই। বিশেষ করে মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে খুব সহজভাবে এই জিনিসটা বোঝানো যায়। এইটা থাকতেও পারে, মে হ্যাপেন অর নট, বুঝতে পেরেছিস? ওই জন্য আমার কাছে এক্সাম্পল নেই। যদি একবার দেখিস নেটে সার্চ করে যে থাকে মানে ওরকম এক্সাম্পল আছে কিনা, ঠিক আছে? বা আমি দেখবো, আমি দেখে জানিয়ে দেবো, অসুবিধা নেই নেক্সট ক্লাসে। হ্যাঁ, কিন্তু একটা ওকে স্যার, এক্সেপশনাল ওকে। কেস আমরা তো পেয়ে গেলাম, বুঝতে পেরেছিস? আচ্ছা, সিমিলার ম্যাট্রিক্স এতক্ষণ ধরে আমরা পড়লাম। সিমিলার ম্যাট্রিক্স আমরা কোন চ্যাপ্টারে পড়ছি? আমরা ডায়াগোনালাইজেশন অফ ম্যাট্রিক্সে এসে সিমিলার ম্যাট্রিক্স পড়লাম। সিমিলার ম্যাট্রিক্সে তাহলে কি কাজ এখানে? ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনিশন আমরা এখন দিতে যাব। আগে হেডিং লিখে নে, ডায়াগোনালাইজেশন অফ আ ম্যাট্রিক্স। ডায়াগোনালাইজেশন অফ আ ম্যাট্রিক্স। ডায়াগোনালাইজেশন অফ আ ম্যাট্রিক্স। আচ্ছা, অবা ম্যাট্রিক্স না লিখে যদি আমরা অবা স্কোয়ার ম্যাট্রিক্স লিখি তাও হবে। আচ্ছা, তাহলে ডায়াগোনালাইজেশন অফ আ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেশন আমরা দেখব। দেখ, এই যে ম্যাট্রিক্সের মানে কোন একটা ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যাবে কিনা বা ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত হবে কিনা, সেটাই তো ডায়াগোনালাইজেশন অফ আ ম্যাট্রিক্স। বা কোনো একটা ম্যাট্রিক্সকে হ্যাঁ কিছু অপারেশন করার মাধ্যমে তাকে ডায়াগোনালাইজ মানে আদৌ সে ডায়াগোনালাইজেশন ম্যাট্রিক্সে পরিণত হবে কিনা, এটা ডেফিনেশনটা কত সুন্দরভাবে দেওয়া হয়েছে দেখ। মানে একটা ম্যাট্রিক্সকে তুই যখন ডায়াগোনালাইজেবল করছিস বা ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করছিস, তাহলে ওই দুটো ম্যাট্রিক্সের তো অবশ্যই ক্যারেক্টার গুলো সেম হতে হবে। ওই ম্যাট্রিক্সটাকেই তুই করছিস। ধরে নে, কথার কথা একটা কথা বলছি, যে আমি একটা মানুষ, ধরে নে একটা মানুষ আছে, তাহলে এই মানুষকে আমি দুটো পার্টে ভাগ করলাম, ভালো মানুষ আর খারাপ মানুষ। তাহলে এই মানুষটার মুখটা দেখে তো আমি বুঝতে পারবো না যে ভালো না খারাপ, ঠিক আছে? তাহলে এই মানুষটার মুখটা দেখে তো আমি বুঝতে পারছি না যে সেই মানুষটা ভালো না খারাপ। একটা ছবি দেখে থোড়ি না বুঝতে পারবে যে ভালো ভালো মানুষ না খারাপ মানুষ। তাহলে তার সঙ্গে সঙ্গে কি করতে হবে? তার ক্যারেক্টার গুলো জানতে হবে। তাহলে তার পুরো জিনিসটা সমস্ত জিনিস জানতে হবে, জানার পর আমি বলতে পারবো যে ভালো মানুষ না খারাপ মানুষ। এই ম্যাট্রিক্সের গল্পটাও একই। যে একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটা লুকসটা যদি এরকম থাকে যে এ বি শুধু ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকে আর নন ডায়াগোনাল বরাবর সমস্ত এলিমেন্ট জিরো, তাহলে তো এ দেখতেই পেয়ে গেছি যে ভালো মানুষ। কথার কথা বললাম, ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলোকে বলছি ভালো মানুষ। তাহলে এ তো দেখতেই পাচ্ছি যে ভালো মানুষের পর্যায়ে, ও তো অলরেডি ওর মুখোশ মানে অলরেডি সবকিছু ক্লিয়ার, যে দেখতেই পেয়ে যাচ্ছে যে ভালো মানুষ। কিন্তু যদি নর্মাল একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, সেটা ডায়াগোনালাইজেবল করা নেই, ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত নেই, ডায়াগোনাল ম্যাট্রিক্স নেই, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে তখন আমাদের কি করতে হবে? সেইটাকে এইবার সে ভালো কিনা খারাপ মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত হবে না হবে না, সেইটা করার জন্যই আমাদের এখানে এই ডায়াগোনালাইজেশন, বুঝতে পেরেছিস? তাহলে এক্ষেত্রে আমাদের তাহলে কি করব? আমরা আমাদের শুধুমাত্র করতে হবে সিমিলার ম্যাট্রিক্স এর হেল্প নিয়ে। এখানে ডেফিনেশনটা কত সুন্দরভাবে করা হয়েছে দেখ ভালো করে, যে কোনো একটা ম্যাট্রিক্স আমি এই একটা এ ম্যাট্রিক্স নিলাম n ক্রস n অর্ডারের, তাহলে এই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালাইজেবল হবে না হবে না, ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যাবে না যাবে না, সেটা কার হেল্প নিয়ে করব? বলছে এই ম্যাট্রিক্সটা যদি ডায়াগোনালাইজেবল হয়, ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যায়, তাহলে কি হবে? আমাদের এইটাকে বলছে যে তাহলে এই এ ম্যাট্রিক্সের রেসপেক্টে একটা পি ম্যাট্রিক্স, তার মানে সিমিলার ম্যাট্রিক্স, তাহলে বলছে যে এ ম্যাট্রিক্সটা যদি ডায়াগোনালাইজেবল হয়, তাহলে এ ম্যাট্রিক্সটা ইজ সিমিলার টু, এটা বললে বেশি ভালো লাগবে, সিমিলার টু
আর ডায়াগোনাল ম্যাট্রিক্স ডি, এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। বুঝতে পারছিস কথা? বুঝতে পারছিস এবার? বলছে যদি কোনো একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হবে না সেটা কিভাবে বুঝবো? যদি ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার ম্যাট্রিক্স তৈরি করা যায়, তার মানে এ ম্যাট্রিক্সটা ইজ সিমিলার টু আ ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা করে দিতে পারি, তাহলে আমরা বলে দেবো এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল। কারণ সিমিলার হয়ে গেল মানে কি, একটা ম্যাট্রিক্সকে তুই কিছু কি করলি, এই ম্যাট্রিক্সটাকে যদি ডায়াগোনালাইজেবল করতে, সিমিলার ম্যাট্রিক্স করতে, যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার করা মানে কি, তার মানে তুই কি করলি, একটা ম্যাট্রিক্স খুঁজে পেলি, পি ইনভার্স এপি করলি, সেটা ইজ ইকুয়াল টু ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই তো, তাহলে সেই এ ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল সিমিলার ম্যাট্রিক্স, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার করে দিচ্ছিস, তাদের ক্যারেক্টার তো সেম, আইগেন ভ্যালু সেম, ট্রেস ভ্যালু সেম, ডিটারমিনেন্ট ভ্যালু সেম, তাহলে তুই যখন একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার করে দিতে পারছিস, তখনই বলা হচ্ছে যে না, হ্যাঁ 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 ঠিক আছে, এটা ডায়াগোনালাইজেবল হবে, এই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালাইজেবল হবে। আর যদি সিমিলার না করতে পারিস, তাহলে ডায়াগোনালাইজেবল হবে না, ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যাবে না। বুঝতে পেরেছিস? ফাইনাল ডেফিনেশনটা ক্লিয়ার হলো? ডেফিনেশনটা কিভাবে বলা হয়েছে না কারো? হ্যাঁ স্যার ক্লিয়ার আছে। বুঝতে পেরেছিস? তাহলে আমার টার্গেট হচ্ছে যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার বলা যায়, তাহলে আমরা বলবো যে সেই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল। আর যদি ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার বলা না যায়, তাহলে আমরা বলবো যে সেই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল নয়। ওকে, তাহলে এর রেসপেক্টে ডেফিনেশনটা এসেছে। তাহলে ডেফিনেশনটা কিভাবে এলো? উড়ে উড়ে আসেনি। তাহলে এইবার ডেফিনেশনটা আমি লিখছি, তাহলে দেখ ভালো লাগবে। তারপর আমরা প্রসিডিউর, ওয়ার্কিং প্রসিডিউরে যাব। অঙ্ক তো আমরা জলের মতো করব, অসুবিধা নেই। তাহলে কি বলবো? তাহলে আমরা বলবো একটা ম্যাট্রিক্স নিচ্ছি আবার। কেমন ম্যাট্রিক্স? n ক্রস n অর্ডারে। তাহলে n ক্রস n অর্ডার, n ক্রস n ম্যাট্রিক্স A is said to be diagonalizable. ডায়াগোনালাইজেবল এর জেট এ হবে। ডায়াগোনালাইজেবল ইফ, তাহলে কোন একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হবে যদি A is similar to, A is similar to an n cross n cross n diagonal matrix. ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে আমি ডি দিয়ে লিখলাম। তাহলে যদি কোনো একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা অবশ্যই সিমিলার হবে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সাথে। আমরা যদি একটু নর্মালি লিখি, একটু ভাষায় আরো লিখি, তাহলে অর বলে লিখছি, এইরকম ভাবেও লিখতে পারিস। এই লাইনটা উপরের লাইনটা তো হয়ে যাচ্ছে। আমরা যদি একটু লিখে লিখে লিখি, তাহলে কি নেব? একটা ম্যাট্রিক্স নিচ্ছি, an n cross n ম্যাট্রিক্স A is said to be diagonalizable if there exists a non-singular matrix আচ্ছা, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কেমন থাকবে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এটা পি থাকবে, such that মানে ডেফিনেশনটাই লিখছি আবার, such that কেমন হবে? such that হচ্ছে পি ইনভার্স এপি, পি ইনভার্স এপি। এটা লেখার কারণ আছে, অঙ্কে লাগবে আমাদের। পি ইনভার্স এপি ইজ ইকুয়াল টু কি ম্যাট্রিক্স হবে? ডি, ডায়াগোনাল ম্যাট্রিক্স।
ওকে, আচ্ছা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাহলে পি ইনভার্স এপি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কেমন দেখতে হবে? এইবার গল্পটা হচ্ছে এইখানে মজার বিষয়, এখানে এই জন্য আমি লিখলাম হোয়ার যে ডি যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা আমি লিখলাম, এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটার লুকসটা কেমন হবে জানিস? ডায়াগোনাল ম্যাট্রিক্সের লুকস হবে ডায়াগোনাল বরাবর হচ্ছে আইগেন ভ্যালু গুলো থাকবে ল্যামডা 1 ল্যামডা 2 ডট 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 করে ল্যামডা এন, আর বাকি এলিমেন্ট গুলো হবে সব জিরো। কথা বোঝা গেল? ডায়াগোনাল ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে? আসছি অঙ্কে, ওয়ার্কিং প্রসিডিউরে যাব। ডায়াগোনাল ম্যাট্রিক্সটা সবসময় দেখতে কেমন হবে? ডায়াগোনাল ম্যাট্রিক্সটা দেখতে হবে ডায়াগোনাল বরাবর। ডায়াগোনাল বরাবর কি থাকবে? ডায়াগোনাল বরাবর থাকবে আইগেন ভ্যালুস গুলো। ডায়াগোনাল বরাবর থাকবে কি? ডায়াগোনাল ডিআইএজি লিখলাম ল্যামডা 1 ল্যামডা 2 এখানে ডট 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 করে ল্যামডা এন, যদি এন ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে ল্যামডা 1 ল্যামডা 2 তো উল্লেখ করে নি, সেই ল্যামডা 1 ল্যামডা 2 গুলো কি? তাহলে এখানে লেখ হেয়ার ল্যামডা 1 ল্যামডা 2 ডট 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 করে ল্যামডা এন আর আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স এ। দেখ তাহলে নিচে দেখ কত সুন্দরভাবে লিখলাম। উপরে ডেফিনেশনটা তো সিমিলার ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার হবে, সেটা বুঝতে পেরে গেছিস। তাহলে আমরা কি করলাম? ওটাই লিখলাম যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে? ডায়াগোনাল ম্যাট্রিক্সটা দেখতে হবে কেমন? ডায়াগোনাল বরাবর আইগেন ভ্যালু গুলো থাকবে। এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু গুলো আছে, ডায়াগোনাল বরাবর কিন্তু আইগেন ভ্যালু গুলো থাকবে। হ্যাঁ, ওই জন্য আমি নিচে লিখে দিয়েছি ল্যামডা 1 ল্যামডা 2 টোটাল করে ল্যামডা এন আর দ্য আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স এ। ওকে, তাহলে এইবার আমাদের মেন কাজ হচ্ছে আমরা অঙ্কে ঢুকবো। তাহলে অঙ্কে ঢোকার জন্য তার মানে তোকে কিন্তু কি করবে, পরীক্ষায় তোকে কি করবে, পরীক্ষায় তোকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, বলবে যে এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল না ডায়াগোনালাইজেবল নয়। যদি ডায়াগোনালাইজেবল হয় তাহলে এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করো। ঠিক আছে, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কেমন হবে সেটা তো জানিস, ডায়াগোনাল বরাবর শুধুমাত্র তার আইগেন ভ্যালুস গুলো থাকবে। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে গল্প। তাহলে ক্লিয়ার হচ্ছে? এতদূর পর্যন্ত ক্লিয়ার? এবার নিচে এসে আবার বল যে স্যার ডেফিনেশনটা তো বললেন, নিচে এসে একটু কনফিউশন লাগছে যে ডায়াগোনাল বরাবর ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলো এই আইগেন ভ্যালুস গুলো থাকবে কেন? আস্তে আস্তে করে ক্লিয়ার করছি। দেখ প্রশ্ন হচ্ছে, যখন তুই একটা অঙ্ক করব, আমরা একটা একটা করে যাচ্ছি, সব ক্লিয়ার করব সব। অঙ্ক করার আগে ওয়ার্কিং রুলটা বোঝাচ্ছি, তখনই আস্তে আস্তে করে জিনিসগুলো বলছি। দেখ যদি টাইম থাকে আজকে তো অঙ্ক করাবো আজকে। ওয়ার্কিং রুল বলে লেখ। আচ্ছা, ওয়ার্কিং রুল মানে কি? অঙ্কটা কিভাবে আমরা করব, অঙ্কটা করার প্রসেসটাকে আমি ওয়ার্কিং রুল বলছি। দেখ এতক্ষণ অনেক কিছু হলো, এবার আসছে আমরা কাজের জায়গায়, যে তোদের পরীক্ষায় কি দেওয়া থাকবে। পরীক্ষায় এরকম একটা এ ম্যাট্রিক্স দিয়ে দেওয়া থাকবে। ধরে নে তোকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে ইন জেনারেল, আমি লিখলাম এ বি সি ডি ই এফ, এমনি নর্মালি লিখছি, আর জি এইচ আই। তাহলে এরকম একটা ম্যাট্রিক্স তোকে দিয়ে দিয়েছে পরীক্ষায়, 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, এটা দেখতেই পাচ্ছিস। তাহলে 3x3 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স তোকে দিয়ে দিয়েছে। তোকে বললো কি করতে, বলবে ডায়াগোনালাইজ দ্য ম্যাট্রিক্স। ওকে, বা বলবে যে এই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেশন করো। ঠিক আছে, ডায়াগোনালাইজ যদি হয় তাহলে ডায়াগোনালাইজ করো, হ্যাঁ, আর না হলে তো কোনো গল্প নেই। তাহলে তোকে বলে দেবে এরকম যে ডায়াগোনালাইজেবল কি না, ইজ দ্য ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সের রেসপেক্টে আমাদের গল্প। তাহলে এই ম্যাট্রিক্সটা তুই ডায়াগোনালাইজেশন করবি, তাহলে তুই তো ডেফিনেশন জানিস। কি ডেফিনেশন শিখেছিস একটু আগে আমরা শিখলাম, যে যদি ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হয় তাহলে এই ম্যাট্রিক্সটা অবশ্যই কোনো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার দেখাতে হবে আমাকে। তাহলে ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল কিনা
তার রেসপেক্টে, তাহলে কি কি করতে হবে আমাকে? যদি এই ম্যাট্রিক্সটাকে আমাকে ডায়াগোনালাইজেবল দেখাতে হয়, ডায়াগোনাল ম্যাট্রিক্সে ডায়াগোনাল ম্যাট্রিক্স কিনা সেটা দেখাতে হয়, তাহলে আমাকে অবশ্যই একটা কি করতে হবে, আমাকে দেখাতে হবে এরকম যে পি ইনভার্স এপি ইজ ইকুয়াল টু কোন একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এতটুকুই তো ডেফিনেশন আমরা শিখে এলাম, এবং নিচের ডেফিনেশনটাকে একটু মডিফাই করে আমি বলেছি যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কেমন হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর আইগেন ভ্যালুস গুলো থাকবে। সেটাও যদি এখন আপাতত না মনে রাখিস, দেখ এখানে এতটুকু যে কি, যদি ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হয় তাহলে আমাকে অবশ্যই কার হেল্প নিতে হচ্ছে, একটা পি পি ম্যাট্রিক্সের তো একটা হেল্প নিতে হচ্ছে। পিটা কেমন ম্যাট্রিক্স? ইনভার্টেবল ম্যাট্রিক্স। এবার প্রশ্ন হচ্ছে যে না ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা রেসপেক্টে পি ম্যাট্রিক্সটা খুঁজে পাবি কোথা থেকে? এটাই হচ্ছে গল্প। আমি যে ডায়াগোনালাইজেবল দেখাবো, তাহলে আমাকে তো এই এ ম্যাট্রিক্সটা রেসপেক্টে একটা পি ম্যাট্রিক্স খুঁজতে হবে। তাহলে পি ম্যাট্রিক্সটা খুঁজে পেলে তো পি ইনভার্স এপিটা ডায়াগোনালাইজেবল ডি দেখাতে পারবো। এই আমার কথা বুঝতে পারছিস তো সবাই? ক্লিয়ার হচ্ছে? তাহলে এই পি ম্যাট্রিক্সটা খুঁজবো কিভাবে? এই পি ম্যাট্রিক্সটা খোঁজার এই যে ওয়ার্কিং প্রসিডিউরটা সুন্দরভাবে বলে দেবে। হ্যাঁ, এবং পি ম্যাট্রিক্সটা খুঁজে পেয়ে গেলে আর কোনো গল্প নেই। তাহলে আমরা দেখ অঙ্কটা খুবই সহজ, এত কিছু যে বলছি তোদের বেস ক্লিয়ার করার জন্য। এবার অঙ্কের নাহলে ওয়ার্কিং প্রসিডিউর বলে তো আমি 2 সেকেন্ডে বেরিয়ে যেতাম, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যখন এরকম কোন একটা অঙ্ক দেওয়া থাকবে, তাহলে এই পি ম্যাট্রিক্সটাকে ফাইন্ড আউট করা সবচেয়ে বড় কাজ। তাহলে পি ম্যাট্রিক্সটাকে কিভাবে ফাইন্ড আউট করব, দেখ ভালো করে। ধরে নে কোনো একটা এ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, তাহলে তোকে প্রথমে কি করতে হবে, আইগেন ভ্যালুস গুলো বের করতে হবে। প্রত্যেকটা অঙ্কের একই গল্প। তাহলে আইগেন ভ্যালু কোথা থেকে বের হয়? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে। তাহলে ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা করব এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন জানিস তো? আইগেন ভ্যালু বের করেছিস যে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা ইনটু আইএন। আইগেন ভ্যালু আইগেন ভেক্টর চ্যাপ্টারটা দেখে আসবি, অ্যাটলিস্ট আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর বের করা যে আমি শিখিয়েছিলাম সেগুলো দেখে আসবি। তাহলে প্রথমে আমরা কি করব, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে কি বের করব, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে ল্যামডার ভ্যালু বের করার মাধ্যমে আমরা আইগেন ভ্যালুস গুলো পেয়ে যাব। তাহলে আমাদের কাজ কি কি, আমরা প্রথমে আইগেন ভ্যালুস গুলো বের করব। ধরে নে আমি আইগেন ভ্যালুস গুলো বললাম, একটা ল্যামডা 1 বেরিয়েছে, একটা ল্যামডা 2, আর একটা হচ্ছে ল্যামডা 3। ওকে, তিনটে আইগেন ভ্যালুস বেরিয়েছে। ওকে, তাহলে তিনটে আইগেন ভ্যালুস এর রেসপেক্টে আইগেন ভেক্টর বের করা গেছে। আইগেন ভেক্টর বের করতে শিখেছিস তোরা? তাহলে তিনটে আইগেন ভ্যালু আলাদা পৃথক পৃথক আইগেন ভ্যালু ধরলাম, তাহলে তিনটে আইগেন ভ্যালু বেরিয়েছে। এই তিনটে আইগেন ভ্যালু রেসপেক্টে তাহলে আইগেন ভেক্টর বের হবে। তাহলে আমি তিনটে আইগেন ভেক্টরস আমাদের বের করতে হবে। তিনটে আইগেন ভেক্টরস কার? ল্যামডা 1, ল্যামডা 2 এন্ড ল্যামডা 3। তাহলে এই তিনটে আইগেন ভ্যালু রেসপেক্টে তিনটে আইগেন ভেক্টর বের করলাম। আইগেন ভেক্টর গুলো দেখতে কেমন হবে? আমি বললাম, আমি ধরে নিচ্ছি কথার কথা যে আইগেন ভেক্টর প্রথম ফর ল্যামডা 1, আমি ল্যামডা 1 এর রেসপেক্টে আইগেন ভেক্টর বের করলাম, সেটাকে আমি নাম দিচ্ছি x1। তাহলে x1 টা কেমন আইগেন ভেক্টর? আইগেন ভেক্টর হচ্ছে এরকম। ধরুন আমি বললাম a1 a2 a3, এইটা বের হলো আইগেন ভেক্টর কার? x1 এর রেসপেক্টে। 2 হচ্ছে ফর ল্যামডা 2। আচ্ছা, ল্যামডা 2 এর রেসপেক্টে আইগেন ভেক্টর বের করছি, এর আইগেন ভেক্টরটাকে আমি নাম দিলাম x2। এইটাকে লিখলাম আমি ধরে নিচ্ছি এটা বোঝানোর জন্য যে এটা আমি ধরলাম b1 b2 b3। তাহলে এইটা গেল। আর ফর ল্যামডা 3 তিনটে আইগেন ভেক্টর আমি বলছি বের করতে হবে। তাহলে তিনটে আইগেন ভেক্টর বের করব। ফর ল্যামডা 3 আমি বের করলাম, এটা আমি x3 ধরলাম, এটাকে আমি ধরলাম c1 c2 c3। তাহলে আইগেন ভেক্টর বের করে নিয়েছি। এই আইগেন ভেক্টর গুলো বের করে নিলেই
আমাদের যে ম্যাট্রিক্সটা দরকার, কোন ম্যাট্রিক্সটা দরকার? পি ম্যাট্রিক্সটা দরকার, ইনভার্টেবল ম্যাট্রিক্সটা দরকার। ওই ইনভার্টেবল ম্যাট্রিক্সের কাজ হয়েই যাবে। তাহলে কোনটা ইনভার্টেবল ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সটা আমরা খুঁজে বেড়াচ্ছিলাম, তাহলে এটা আর এদিকে ওদিকে কোথাও খুঁজে বেড়াতে হবে না। সেই ম্যাট্রিক্সটা কোথায় খুঁজে পাবো? এই পি ম্যাট্রিক্সটা তখন আমরা বলবো আর কিছুই নয়, এই যে আইগেন ভেক্টর গুলো বেরোলো, এই আইগেন ভেক্টর গুলোকে পর পর বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব কি? আমরা এই পি ম্যাট্রিক্সটা পেয়ে যাব। কোন ম্যাট্রিক্সটা পেয়ে যাব? পি ম্যাট্রিক্সটা আমরা পেয়ে যাব। তাহলে পি ম্যাট্রিক্সটা কত হলো? পি ম্যাট্রিক্সটা পর পর বসিয়ে দিবি। কত? a1 a2 a3, এটা হচ্ছে প্রথম ভেক্টরটা বসিয়ে দিলাম। তারপরে b1 b2 b3, আর একটা হচ্ছে c1 c2 c3। এই যে আমরা পি ম্যাট্রিক্সটা বলছিলাম না, পি ম্যাট্রিক্সটা কোথায় কোথায় পাবো, কোথা থেকে উড়ে পাবো, এইভাবে আমরা পাবো। এবার এই পি ম্যাট্রিক্সটার শর্ত কি? পি ম্যাট্রিক্সটা ইনভার্টেবল হতে হবে। তোরা একটা থিওরি পড়েছিলিস যে আইগেন ভ্যালুস গুলো যদি ডিস্টিংক্ট হয়, তাহলে কি হয়? আইগেন ভ্যালুস গুলো যদি ডিস্টিংক্ট হয়, তাহলে আইগেন ভেক্টর গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। আর তিনটে, যদি এই যে তিনটে ভেক্টর ভালো করে দেখ, এই যে এই লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে ডিপেন্ডেন্ট নয়, তার মানে ডিটারমিনেন্ট ভ্যালু নট ইজ ইকুয়াল টু 0 হবে। বুঝতে পেরেছিস? তাহলে এই পিটা ইনভার্টেবল ম্যাট্রিক্স, মানে ডিটারমিনেন্ট ভ্যালু নট ইজ ইকুয়াল টু 0 হওয়ার জন্য মেন কন্ডিশন কি? মেন কন্ডিশন হচ্ছে, মেন কন্ডিশন, তাহলে মেন কন্ডিশনটা হলো যে এই যে আইগেন ভেক্টর গুলো আছে, কোন আইগেন ভেক্টর গুলো? সেটা হচ্ছে x1 x2 আর হচ্ছে x3, এই এই তিনটে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বুঝা গেল? তাহলে এরা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে পিটা, তার মানে আইগেন ভেক্টরটা, এই পিটা ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে? ডিটারমিনেন্ট নট ইজ ইকুয়াল টু 0 হবে। বুঝা গেল? ওকে, আচ্ছা, আমাদের কি এই যে পিটা, এই পিটাই কাজ করবে, আর কিছুই নয়। এই পিটা বের করলেই ব্যাস অঙ্ক শেষ। অঙ্ক খুবই সহজ। তাহলে এই পিটাই আমাদের কাজ করবে কি? এই পি ইনভার্স এপি, পি ইনভার্স এপি ইজ ইকুয়াল টু ডি হয়ে যাবে। এবং এই ডি ম্যাট্রিক্সটা কেমন দেখতে হবে? ডি ম্যাট্রিক্সটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে, এবং ডায়াগোনাল বরাবর কি থাকবে? ল্যামডা 1 0 0 0, ল্যামডা 2 0, আর 0 0 ল্যামডা 3। এই হয়ে গেল আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং রুল। দেখ, ওয়ার্কিং রুল বুঝে নে, অঙ্ক করলে আরো সহজ মনে হবে, জিনিসগুলো বুঝে নে। তাহলে ওয়ার্কিং রুল কি? আমাদের কোনো একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, প্রথমে আমরা কি করছি? আমরা ডায়াগোনালাইজেবল করতে যাচ্ছি। কোনো একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজেশন বা ডায়াগোনালাইজেবল করতে বলেছে তোকে পরীক্ষায়, 5 মার্ক 6 মার্ক থাকবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথমে কি করতে হবে? তোকে অনেকটা ওই আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের অঙ্ক করতে হবে। ফার্স্ট ম্যাট্রিক্সটা নিতে হবে। তাহলে 3x3 অর্ডারের ম্যাট্রিক্সই ম্যাক্সিমাম দেয় পরীক্ষায়। ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালুস বের করতে হবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে আইগেন ভ্যালুস বের করতে হবে। আইগেন ভ্যালুস বের করার পর যে আইগেন ভ্যালুগুলো পেয়েছি, সেই ভ্যালুগুলোর রেসপেক্টে আইগেন ভেক্টর বের করতে হবে। আইগেন ভেক্টর গুলোকে পর পর বসিয়ে দেওয়ার মাধ্যমে আমরা পি ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এই ইনভার্টেবল ম্যাট্রিক্স এই পিটাই, তার মানে আইগেন ভেক্টর বের করে নিলেই বাস গল্প শেষ। তাহলে ইনভার্টেবল ম্যাট্রিক্স পিটাই। এবার পিটা, তারপর দেখবো আমরা ডিরেক্ট লিখে দেবো যে দেয়ারফর পি ইনভার্স এপিটা ডি হয়ে যাবে। তার মানে ডায়াগোনাল বরাবর কত? ওই ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 বসিয়ে দিলে হয়ে গেল। বোঝা গেল? তাহলে যদি এরকম পি ম্যাট্রিক্স তাহলে পেয়ে যাই বলতে কি, এইভাবে যদি ওই তোর হচ্ছে কি ওই ভেক্টর গুলো, আইগেন ভেক্টর গুলো, শর্তটা এটাই হচ্ছে স্টার মার্ক, যে এদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। পি ম্যাট্রিক্স তো আমি পাবো, কিন্তু এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব জরুরি। কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কি হচ্ছে? তিনটে রো, এই এখানে তিনটে কলাম, এই তিনটে কলাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তিনটে কলাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে কি? একে অপরের মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারবো না। দেয়ারফর পিটা ডিটারমিনেন্ট অফ পি নন জিরো। ডিটারমিনেন্ট অফ পি নন জিরো মানে হচ্ছে পিটা হচ্ছে ইনভার্টেবল ম্যাট্রিক্স।
বুঝতে পেরেছিস? তাহলে মেন কন্ডিশন হচ্ছে যে আইগেন ভেক্টর গুলো বেরোবে সেই ভেক্টর গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা আমাদের চেক করতে হবে। একটা থিওরাম আমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের চ্যাপ্টার থেকে কাজে লাগাবো, যে যদি আইগেন ভ্যালুস গুলো ডিস্টিংক্ট হয়, তার মানে এই যে ডিস্টিংক্ট λ1 λ2 λ3, ধরে নে λ1 1 2 3 বের করে দিয়েছে, ডিস্টিংক্ট আলাদা আলাদা পৃথক পৃথক, সেক্ষেত্রে এই x1 x2 x3 গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবেই। এটা আমরা একটা থিওরাম পড়েছিলাম। তাহলে সেক্ষেত্রে আর চেক করার দরকার নেই। আদারওয়াইজ কিন্তু আমাদের অন্য ক্ষেত্রে আরো কিছু ওয়ার্কিং রুল আমরা পড়বো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ওয়ার্কিং প্রসিডিয়ার। বল বুঝতে পেলি কিনা? ক্লিয়ার নাকি ক্লিয়ার হোসনি বল দেখি। এইবার আমাকে বল কোথায় কোথায় তোদের ডাউট আছে, যে কোন কোন জায়গায় ডাউট হচ্ছে সেই জায়গাটা আমাকে বল, আমি ক্লিয়ার করি। তারপর অঙ্ক করব, অঙ্ক তো জলের মতো সহজ হবে। কার কার কোথায় ডাউট মনে হচ্ছে? থিওরি যত ভেঙে বলা হয় তত মনে হয় প্রথমের দিকে একটু মনে হবে যে স্যার কেমন লাগছে হট হট, পরে দেখবি আর কোনো সমস্যা নেই। ক্লিয়ার বুঝতে পারছিস? কেউ যদি বলিস যে স্যার আমরা এই যে এই ওয়ার্কিং রুলটাতে যাচ্ছি কেন, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করার, কারণ এইটার রুলের মাধ্যমে পিটাকে ফাইন্ড আউট করা সবচেয়ে সহজ। ঠিক আছে, আমাদের মেন কাজ তো হচ্ছে পিটাকে ফাইন্ড আউট করা। কেউ যদি বলে স্যার আমি পিটা যদি এমনি খুঁজে পেয়ে যাই, তুই কিভাবে এমনি খুঁজে পাবি? পি ইনভার্স এপিটা যে ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে সেটা কিভাবে খুঁজে পাবি? তুই নরমালি পাবি না। বুঝতে পেরেছিস? তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স পরিণত। যদি বলিস যে স্যার অপারেশনের মাধ্যমে যাব, হ্যাঁ সেটাও যাওয়া যেতে পারে, কিন্তু অপারেশনের মাধ্যমে যাওয়াটা ওটা একটু লেন্দি প্রসেস। অপারেশনের মাধ্যমে ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত করা যাবে, বাট সেটা একটু লেন্দি প্রসেস হয়ে যাবে। হ্যাঁ, এবং সেই প্রসেসটা ফলো করা হয় না। তাহলে আমরা যখন অঙ্ক করব, আমি আজকে আর অঙ্ক করছি না, তোদের মাথা খারাপ করছি না। নেক্সট ক্লাস আমি এটা হয়তো কালকেই নিতে পারি, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা যখন অঙ্ক করব তখন আমরা কি করব, এই যে ওয়ার্কিং রুলটা লিখে দিলাম, তোরা বই বের করবি, মাপার বইটাতে আছে ডায়াগোনালাইজেশন, আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের পরেই দেখবি ডায়াগোনালাইজেশন শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের ডায়াগোনালাইজেশনের গল্প। বুঝতে পেরেছিস? তাহলে আমরা কিভাবে অঙ্ক করব, একটা ম্যাট্রিক্স নেব, প্রথমে আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের অঙ্ক যেভাবে করেছিলি সেইভাবে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর গুলো বের করতে হবে। আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের অঙ্ক মানে ম্যাক্সিমাম আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের অঙ্কই। তারপরে কি, তারপরে ছোট মোটো কাজ, যে পিটা পেয়ে গেলাম, আইগেন ভেক্টর গুলো বলে দেবো যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, পিটা পেয়ে গেলাম, এন্ড দেয়ারফর আর কিছু ক্যালকুলেশন করবো না, বলবো পি ইনভার্স এ পিটা হচ্ছে ডি, এবং ডায়াগোনাল ম্যাট্রিক্সটাও বের করতে হবে না, কারণ ডায়াগোনাল ম্যাট্রিক্সটা আমরা জানি যে সেটা কি আসবে। যেহেতু আমরা আইগেন ভেক্টর গুলোর হেল্প নিয়ে করছি, তার জন্য এখানে যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা আছে সেখানে ডায়াগোনাল বরাবর ওই ওয়ান এই তোর হচ্ছে ডায়াগোনাল বরাবর আইগেন ভ্যালুস গুলোই পাবো। হ্যাঁ, এবার তাহলে এই কনফিউশনটাও দূর হলো, যে স্যার এখানে ডেফিনেশনে যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা লিখছিলেন সেখানে ডায়াগোনাল বরাবর যে আইগেন ভ্যালুস গুলো লিখছেন, তার মেন কারণ হচ্ছে এটা, যে আমরা যখন এইভাবে করার মাধ্যমে ডায়াগোনাল তোর হচ্ছে আইগেন ভেক্টর গুলো নেওয়ার মাধ্যমে পিটাকে তৈরি করছি, তাই পি ইনভার্স এ পিটা ডি যখন আসবে সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর আইগেন ভ্যালুস গুলোই থাকবে। বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে ওয়ার্কিং প্রসিডিয়ার, এটা নেক্সট দিন করব। দেখ সব ক্লিয়ার করে দিলাম, প্রথম থেকে আবার রিক্যাপ করে দিচ্ছি। ফার্স্ট ক্লাস আজকে, যে আমরা প্রথমে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলোকে দুটো পার্টে ভাগ করলাম, একবার রিক্যাপ হয়ে যাচ্ছে ছোট্ট করে, যে ম্যাট্রিক্সকে দুটো পার্টে ভাগ করলাম, একটা হচ্ছে ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নন ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। সারা সংসারে পৃথিবীতে শুধুমাত্র আমাদের ম্যাথামেটিক্সে দুটো পার্টেই ভাগ করা হবে ম্যাট্রিক্সকে, যে আইদার ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স না হলে নন ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স। নন ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্স কে বললাম যে যতটা কাছাকাছি আনা যায় ডায়াগোনাল ম্যাট্রিক্সের, হ্যাঁ সেটা আমরা চেষ্টা করব। তার কার হেল্প নেব, দুটো ক্যানোনিক্যাল ফর্মের হেল্প নেব, জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম, সে পরের গল্প। তারপরে আমরা কি আমরা বললাম আইগেন ভ্যালু, আচ্ছা এইটা তো কাজে লেগে গেল, এইটা কাজে লাগছে কোথায়, যদি আইগেন ভ্যালুস, আচ্ছা এটা এখনো কাজে লাগানি, অঙ্ক যখন যাব তখন বেশি করে কাজে লাগাবো, যে আইগেন ভ্যালুস গুলো যদি ডিস্টিংক্ট হয়ে যায় তাহলে ডায়াগোনালাইজেবল চোখ বন্ধ করে হবে, ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস এর ক্ষেত্রে ডায়াগোনালাইজেবল হবে 100%। যদি ডিস্টিংক্ট না হয়, রিপিটেড আইগেন ভ্যালু হয়, তাহলে ডায়াগোনালাইজেবল হতেও পারে নাও হতে পারে, তার জন্য প্রসিডিয়ার আছে, আমরা অঙ্ক করব তখন শিখিয়ে দেবো। তখন আমাদের ওই জিওমেট্রিক্যাল মাল্টিপ্লিসিটি, হ্যাঁ অ্যারিথমেটিক এপি আর জিপিটা জানতে হবে, অ্যারিথমেটিক্যাল মাল্টিপ্লিসিটি আর জিওমেট্রিক্যাল মাল্টিপ্লিসিটি জানতে হবে, এপি জিপিটা জানতে হবে। ঠিক আছে, ওকে।
ওইটা পরের গল্প। সিমিলার ম্যাট্রিক্সটা খুব সুন্দরভাবে বললাম। সিমিলার ম্যাট্রিক্স যদি দুটো ম্যাট্রিক্স সিমিলার হয়, এ যদি বি এর সঙ্গে সিমিলার হয়, বি ও এ এর সঙ্গে সিমিলার হবে। সিমিলার ম্যাট্রিক্সের জন্য অবশ্যই একটা আমাদের ইনভার্টেবল ম্যাট্রিক্সের হেল্প লাগবে। সিমিলার ম্যাট্রিক্স হলে কি কি সেম হতে হবে? এক নম্বর ডিটারমিনেন্ট ভ্যালু, আইগেন ভ্যালুস আর ট্রেস ভ্যালু। দুটো ম্যাট্রিক্স সিমিলার হলে এই তিনটে সমান হবে। আমরা এখানে লিখলাম শুধুমাত্র আইডেন্টিটি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাই সিমিলার ম্যাট্রিক্স হয়। বাকি সমস্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কিন্তু অসংখ্য পি চুজ করার মাধ্যমে ইনফাইনাইটলি মেনি সিমিলার ম্যাট্রিক্স আমরা পেতে পারি। ওকে ওকে, ডেফিনেশন তো অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে কি ডেফিনেশন এক্সাম্পল বললাম, এখানে গেলাম, আর হচ্ছে ডায়াগোনালাইজেশন অফ ম্যাট্রিক্সটা ডিরেক্ট আমরা কানেক্ট করে দিলাম সিমিলার ম্যাট্রিক্সের সাথে। যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি সিমিলার ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্সের সিমিলার ম্যাট্রিক্স করা যায়, তাহলেই আমরা বলে দেবো যে এ ম্যাট্রিক্স যদি সিমিলার টু ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে ডায়াগোনালাইজেবল। এবং ডায়াগোনাল ম্যাট্রিক্সটা তখন ওয়ার্কিং প্রসিডিয়ারটাতে এসে আমরা কি দেখলাম যে আমরা করব কিভাবে অঙ্কগুলো, সেটা হচ্ছে এই প্রসিডিয়ারে। তাহলে ওয়ার্কিং রুল ক্রিয়েট সুন্দর করে বলে দিলাম, আইগেন ভ্যালু বের করব, আইগেন ভেক্টর বের করব, পি ম্যাট্রিক্স পেয়ে যাব, ব্যাস গল্প শেষ। তাহলে পি ইনভার্স এ পি ইকুয়াল টু ডি দেখিয়ে দিলাম। ডায়াগোনাল ম্যাট্রিক্সটা আমাদের ক্যালকুলেশন করতে হবে না, ডায়াগোনাল বরাবর আমরা শুধু আইগেন ভ্যালুস গুলো বসিয়ে দিলেই হয়ে যাবে, আর আইগেন ভেক্টর গুলো বসিয়ে পি ম্যাট্রিক্সটা পেয়ে যাবো, ব্যাস হয়ে গেল অঙ্ক। ওকে, তাহলে আজকে থাক, আজকে আর অঙ্ক করাচ্ছি না, অঙ্ক করালে আরো বেশি অনেকটা টাইম যাবে। তাহলে নেক্সট ক্লাসে আমি 2-3টে অঙ্ক করাবো, যে অঙ্কগুলোর টাইপ হচ্ছে যে আইগেন ভ্যালুস গুলো ডিস্টিংক্ট, এরকম টাইপের অঙ্কগুলো করাবো। ঠিক আছে, এখানে বেসিক্যালি আইগেন ভ্যালুস গুলো ডিস্টিংক্ট আছে এরকম টাইপের অঙ্কগুলো করাবো। তারপর আমরা করব যে আইগেন ভ্যালুস গুলো যদি ডিস্টিংক্ট না হয়, রিপিটেড হয়, তাহলে সেক্ষেত্রে কি কি প্রসিডিয়ার আছে বা কিভাবে আমরা আইডেন্টিফাই করব, বা এই ওয়ার্কিং প্রসিডিয়ারে হবে কি না। ঠিক আছে, তাহলে সেটা দেখবো। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমাদের করব এই ওয়ার্কিং প্রসিডিয়ারের রেসপেক্টে অঙ্ক করব। বুঝতে পেরেছিস? বল, কারো কিছু যদি আস্ক করা থাকে জিজ্ঞাসা কর, নাহলে আজকের ক্লাসটা তাহলে এতটুকুই থাক। হ্যাঁ, চল আজকে এই পর্যন্ত থাকলো, তাহলে তোদের সঙ্গে তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ, বাই।